প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব সিপিসি বা দেওয়ানি কার্যবিধির আদেশ 18 থেকে 35। আমার নোটের পাঠ 9। আদেশ 18 থেকে 35। প্রথমে আদেশ 18। আদেশ 18-তে যে শিরোনাম, সেটাতে বলা হচ্ছে শুনানি ও সাক্ষীর জবানবন্দি, অর্থাৎ এবার মামলা পিএইচ পর্যায়ে চলে আসছে। এবার একটা সিভিল মামলায় বা কোনো পারিবারিক মামলায় বাদীপক্ষ আগে সাক্ষ্য দিবে, এবং সেই সাক্ষ্য যে জবানবন্দি দিবে বাদীপক্ষ, সেই বাদীর সাক্ষীদেরকে বিবাদী পক্ষের আইনজীবী জেরা করবে। এবং এটা শেষ হয়ে যাওয়ার পরে মামলা চলে যাবে এপেইস, সেটাকেও শুনানি বলা হয়, চূড়ান্ত শুনানি। সেখানে বিবাদী পক্ষের সাক্ষীরা সাক্ষ্য দিবে বা জবানবন্দি দিবে, এবং তাদেরকে আবার বাদী পক্ষের আইনজীবী জেরা করবে। তার মানে ক্রিমিনাল মামলায় যেমন আমরা দেখি শুধুমাত্র প্রসিকিউশন পক্ষ বা মামলা যারা করেছে ফরিয়াদি বা এজাহারকারী, তারাই শুধুমাত্র সাক্ষী দেয় মামলা প্রমাণের জন্য। আসামি পক্ষের সাক্ষী না দিলেও হয়, সে কিছু না বলতে চাইলেও সমস্যা নাই। কিন্তু সিভিল মামলায় বাদীটা প্রমাণ করার চেষ্টা করবে, এবং বিবাদী লিখিত জবাবে যেটা দাবি করছে সেটা প্রমাণ করার চেষ্টা করবে। অতএব একটা মামলায় আর্জিকে যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে, আর্জি প্রমাণের দায়িত্ব দেওয়া হচ্ছে বাদীদেরকে, এবং লিখিত জবাব বিবাদী যেটা দিয়েছে সেটাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সপক্ষে সেটা প্রমাণের দায়িত্ব দেওয়া হচ্ছে কাকে? বিবাদীকে বা বিবাদীদেরকে। এক বা একাধিক বিবাদী থাকতে পারে সিভিল মামলায়, আবার এক বা একাধিক বাদীও থাকতে পারে। তো এই যে শুনানি এবং সাক্ষীর জবানবন্দি কিভাবে হবে, এটা সম্পর্কে বেসিক যে ধারণা আমরা সেটা ধারাতে পেয়েছি। এখানে আমরা 4টা বিধি যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা এখানে আলোচনা করব। আমরা যেহেতু এমসিকিউ পড়ছি, রিটেনে হয়তোবা ডিটেলে আমাদের জানতে হবে, কিন্তু এমসিকিউ এত ডিটেলে জানার দরকার নেই। বিধি 1। বিধি 1-এ বলা হচ্ছে শুনানি শুরুর অধিকার। তাহলে শুনানি শুরু করার অধিকার, কে আগে প্রথম শুনানি করবে, এটা প্রশ্ন আসতে পারে। যে একটা মামলা শুনানি শুরু হলো, আসামি বাদী পক্ষ আগে বলবে না বিবাদী পক্ষ আগে বলবে, এই প্রশ্ন যেন কনফিউশন তৈরি না হয়, তাই আইনে বলে দিচ্ছে প্রথমে বাদী পক্ষ বক্তব্য পেশ করবে, যেটা একটু আগে আমি বলে দিলাম। যে বাদী পক্ষ বক্তব্য পেশ করবে মানে আরজিতে সাপোর্টে তারা সাক্ষ্য দিবে। তার সাক্ষ্য শেষ হয়ে যাওয়ার পরে তখন বিবাদী পক্ষের সাক্ষী শুরু হবে। 12 বিধি, সাক্ষীর আচরণ সম্পর্কিত মন্তব্য। এখন একজন সাক্ষী আদালতের উইটনেস বক্সে বা সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে কেমন আচরণ করছে, এইটা কিন্তু আদালত গুরুত্বপূর্ণ মনে করলে লিপিবদ্ধ করতে পারেন। কারণ সাক্ষীর সাক্ষ্যর উপর ভিত্তি করে কিন্তু মামলার ভবিষ্যৎ নির্ভর করে। মামলা কার পক্ষে যাবে, এটা সাক্ষী কেমন কথা বলছে, তার আচরণটা কেমন। কারণ মানুষের ভাবভঙ্গিতে অনেক সময় বোঝা যায় সে আসলে সত্য কথা বলছে না বানিয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করছে। তাহলে গুরুত্বপূর্ণ মনে করলে লিপিবদ্ধ করবে। কে লিপিবদ্ধ করবে? বিচারক, যিনি সাক্ষ্য গ্রহণ করছেন। দেখবেন আদালতে সাক্ষীরা কথা বলে, কিন্তু লিপিবদ্ধ করার কাজ কিন্তু কার? আদালতের নিজের। কোনো কারণে যদি আদালত নিজে সেটা লিপিবদ্ধ করতে না চান, তাহলে তার যে বেঞ্চ সহকারী বা এখানে স্টেনোগ্রাফার বলে একটা পদ আছে, স্টেনোগ্রাফার এটা কিন্তু করে থাকেন। তা আমরা আইন আছে যে নিজে কাগজের উপরে কলম দিয়ে লিখবেন বিচারক। যদি কাগজের উপরে কলম দিয়ে তিনি লিখতে না চান, বা তার প্রবলেম হচ্ছে বা হাতে তার সমস্যা হয়েছে, বা তিনি এই এই অভ্যাস থেকে বের হয়ে তার লেখার কাজটা আরেকজন করতে চাচ্ছেন, তাহলে তাকে স্টেনোগ্রাফার রাখবেন। স্টেনোগ্রাফার তার কাজটা করে দিতে পারে। কিভাবে? যেভাবে আই আইনজীবী জবানবন্দি গ্রহণ করতে হেল্প করছে একজন সাক্ষীকে এসে দাঁড়িয়ে, সেই লিপিবদ্ধর কাজটা বিচারক না করে স্টেনোগ্রাফারকে দিয়ে যখন পড়াবেন, তখন আইনজীবী এবং সাক্ষীদের বক্তব্য শুনে সাক্ষী কি বলতে চাচ্ছে সেইটা স্পষ্ট হয়ে সে বক্তব্যটা লিখবেন স্টেনোগ্রাফার কলম দিয়ে খাতায়, বা যেটাকে বলে ওই যে ডেপোজিশন শিট বলে, বা সাক্ষ্য গ্রহণের আলাদা একটা ফর্ম আছে, সে ফর্মে বা শিটে। এটা অর্ডার শিট না, একটু ভিন্ন ধরনের শিট, ডেপোজিশন শিট বলে এটাকে। এটা জবানবন্দি জেরা গ্রহণের যে শিট, সেটাতে। আচ্ছা, কিন্তু বর্তমানে আমরা দেখছি যে অনেক এজলাসে
বিচারকের সামনে ল্যাপটপ থাকছে বা পিসি থাকছে, ডেস্কটপ বা ল্যাপটপ থাকছে। তো এই ডেস্কটপ বা ল্যাপটপে অনেক বিচারক নিজেই টাইপ করছে। আমাদের রাজশাহীতেও বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট নিজেই টাইপ করেন, মানে হাতে আর লিখেন না, টাইপ করে করে তিনি লিপিবদ্ধ করছেন, এবং টাইপ শেষে সঙ্গে সঙ্গে সেটা প্রিন্ট করা হচ্ছে। প্রিন্ট করে আবার যিনি সাক্ষী দিচ্ছেন তার তো আবার সই লাগবে সেখানে, কি তার বক্তব্য এটা কিনা সেটার প্রমাণ স্বরূপ তিনি দেখবেন যে আমি যা বলেছি তাই লেখা হয়েছে, তারপরে তিনি সই করবেন। তার মানে সেটাকে ভ্যালিডিটি দিবেন, অথরিটি দিবেন। এবং এখানে শুধুমাত্র যিনি সাক্ষী দিচ্ছেন তারই সই থাকবে না, বিচারকেরও সই থাকবে। এখন এই যে টাইপের কাজটা, লিপিবদ্ধর বিষয়ে কিন্তু আমি বক্তব্য দিচ্ছি, লিপিবদ্ধটা কিভাবে হতে পারে বাস্তবে যেভাবে হয়। এখন এই যে টাইপের কাজটা বিচারক না করে স্টেনোগ্রাফারকে পাশে বসিয়ে, স্ক্রিনটা বড় হতে পারে বা ছোট, স্ক্রিন দুইজনই দেখতে পাচ্ছে, বিচারকও দেখতে পাচ্ছেন স্ক্রিন কম্পিউটারে, আবার স্টেনোগ্রাফার তো নিজে দেখবেনই কারণ তিনি টাইপ করছেন। তো একটু বিচারকের দিকে সামান্য ঝোঁকানো আছে স্ক্রিনটা, দেখছেন বিচারক যে আমি যেটা বলছি, আমি যেটা লিখতে চাচ্ছি সেটাই লেখা হচ্ছে কিনা। যদি দেখে ঠিক আছে, তখন সেইভাবে লেখা হয়। তো এই যে লিপিবদ্ধ আসলে বিচারকই করবেন, নিজেও করতে পারেন বা কারো সহযোগিতা নিতে পারেন। 19, বিধি 19, 18 আদেশের বিধি বিধি 19, শুনানি সমাপ্ত করার সময়, চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণের পর 120 দিনের মধ্যে, শুধুমাত্র কার্য দিবস, মনে করেন যেই দিন প্রথম সাক্ষী শুরু হলো, মানে আজকে প্রথম বাদী পক্ষের প্রথম পিডাব্লিউ ওয়ান বলতে প্লেনটিফ উইটনেস, সিভিল মামলার ক্ষেত্রে। ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও পিডাব্লিউ বলা হয়, যেটা প্রসিকিউশন উইটনেস বলা হয়। তো পিডাব্লিউ 1 যিনি, তিনি যেদিন প্রথম সাক্ষী দিলেন, তারপরে সাক্ষ্য শুরু হয়ে গেল। বাদী পক্ষের একাধিক সাক্ষী থাকতে পারে, বিবাদী পক্ষের একাধিক সাক্ষী থাকতে পারে। এই পুরো সাক্ষীর কাজটা সমাপ্ত করতে হবে 120 দিনের মধ্যে। তারপরে পরের স্টেজে মামলাটা চলে যাবে। কোন স্টেজে যাবে? আর্গুমেন্টের স্টেজে চলে যাবে। অনেক সময় পোস্ট ট্রায়াল, এই যে সাক্ষী গ্রহণ করা হয়, এই সাক্ষী গ্রহণকে আবার ইংরেজিতে কি বলা হয়? ট্রায়াল। আপনারা লিখে নিতে পারেন, সাক্ষী গ্রহণকে আবার কিন্তু ট্রায়াল বলা হয়। তো এটা ক্রিমিনাল মামলাতে ট্রায়াল শব্দটা বেশি ব্যবহার করা হয়। ট্রায়াল বলতে বিচার বা সাক্ষ্য গ্রহণ, যেটাই বলি না কেন। তো পোস্ট ট্রায়াল বলতে সাক্ষী নেওয়া হয়ে গেছে, তারপরে অনেক সময় পোস্ট ট্রায়াল এডিআর, মানে সাক্ষী হয়ে গেছে এরপরেও কোনো এডিআর বা অল্টারনেটিভ ডিসপুট রেসলিউশন করা যায় কিনা। এটা এডিআর এর যে আইন আছে সেই আইনে কিন্তু সিপিসিতে এটা নাই। এডিআর আইনটা এইটার উপরে একটু বেশি জোর দিচ্ছে যে সাক্ষী হয়ে গেছে, জাজমেন্ট তো দিয়ে দিবে, দিলেই তো মামলা শেষ। কিন্তু জাজমেন্টের আগে আবার মীমাংসা করা যায় কিনা উভয় পক্ষকে বসিয়ে, সেটাও আবার ট্রাই করে। এটা খুব রেয়ার কেস। তবে গত বৃহস্পতিবার আমার একটা মামলা ছিল, পারিবারিক মামলা। আমি বিবাদী পক্ষে ছিলাম, একজন এমবিবিএস ডাক্তার ছিলেন, বিসিএস ক্যাডার আমার মক্কেল। তো উনি সাক্ষী দেওয়ার পরে আবার আদালত একটা ডেট দিলেন, সেটা আমি ভাবলাম আর্গুমেন্টের জন্য বা রায়ের জন্য ডেট দিবেন। তো আর্গুমেন্টের জন্য দিলেন না, রায়ের জন্য দিলেন না। উনি বললেন আমি একটা পোস্ট ট্রায়াল এডিআর এর জন্য ডেট দিতে চাচ্ছি। তো আপনারা একটু চেষ্টা করবেন উভয় পক্ষে বসিয়ে, যেন তাদের আবার সংসার হয় কিনা, যদিও ডাইভোর্স হয়ে গেছে, তারপরে হয় কিনা। তো এটা একটা অবশ্যই ভালো একটা বিষয় বিচারের ক্ষেত্রে, যে যদি তারপরে দুইটা সংসার টিকানো যায় কিনা, এটা দেখছেন, এটা বিচারকের একটা অবশ্যই ভালো গুণ। উনি চেষ্টা করছেন শেষ পর্যায়ে এসেও। বিধি বিষয়ে বলা হচ্ছে দৈনন্দিন কার্য তালিকায় ইত্যাদিতে মোকদ্দমা নির্ধারণ। আমরা আমরা যেটাকে বলি কার্য তালিকা বা কজ লিস্ট। কজ লিস্ট একটা লাল বই থাকে। লাল বই বলতে একটা বই বাঁধাই করা, যেটার উপরে লাল রঙের পাতলা সুতি কাপড় দিয়ে মোড়ানো থাকে, যেটাকে আমরা রেড বুক বলি বা কার্যতালিকা বলি। এই কার্যতালিকা কিন্তু এখন আবার অনলাইন হয়ে গেছে, যদিও কিছুদিন হলে অনলাইনে সব জেলার সব আদালতের তথ্য পাওয়া যাচ্ছে না। কিছুদিন আগে সেটা অনলাইন হয়েছিল, ব্যাপক সাড়া ফেলেছিল। বাসায় বসে কিন্তু আমাদের ডায়েরি আপডেট করতে পারছিলাম। তো এই মুহূর্তে সব কোর্টের কিন্তু আমরা পাচ্ছি না, এবং যেগুলো আগেও পাচ্ছিলাম সেগুলো অনেকটা স্থির হয়ে গেছে। তার মানে আমাদের আবার ম্যানুয়ালি কোর্টে কোর্টে আদালতের এজলাসে যেই কিন্তু ওই লাল বই থেকে ডেট তুলে নিয়ে এসে আমাদের ডায়েরিতে আপডেট করতে হচ্ছে। তো এই যে কার্যতালিকায়
মামলা আমরা পড়ছি কি, আদেশ 18, শুনানি ও সাক্ষী জবানবন্দি মধ্যে। তো একটা শুনানির জন্য মানে সিভিল মামলা সাক্ষী গ্রহণের জন্য এই যে ডায়েরি বা কার্যতালিকা বা কজ লিস্টে কয়টি মামলা রাখা যাবে এই বিষয়ে নির্দিষ্ট করে দেওয়া আছে। কারণ সাক্ষ্য গ্রহণ তো গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটা খুবই লেন্দি এবং টাইম কনজিউমিং একটা প্রসেস, মানে সময় বেশি লাগে। একটা মামলাতে 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, আরো বেশি সময় লাগতে পারে একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করতে। দীর্ঘ যদি মামলা হয়, বিশেষ করে সিভিল মামলার ক্ষেত্রে, আমরা যেহেতু সিপিসি পড়ছি, শুধু পারিবারিক না, সিভিল মামলারও বিষয়টা এর মধ্যে আসবে। একটা জটিল সিভিল মামলা একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করতে কিন্তু 5-6 ঘন্টা লেগে যেতে পারে। তাহলে অন্যান্য মামলার কি হবে সেক্ষেত্রে? একজন সাক্ষীকে আজকে বললো 2 পাতা বললো, মনে করেন আধা ঘন্টা, কালকে আবার আধা ঘন্টা বলবে, বা পরবর্তী আরেকটা ধার্য তারিখ মুলতবি রেখে বলবে, এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। তো এখানে এফপিএইচ বা পিএইচ পর্যায়ে কয়টি মামলা রাখা যাবে সেইটা কিন্তু 18 আদেশের বিধি 20-এ নির্দিষ্ট করে দেওয়া আছে, যে এর বেশি রাখা যাবে না। কোর্টের উপরে যেন চাপটা কম পড়ে, এই কারণে এটা করা হয়েছে। না হলে তো কোর্ট, এই যে সকাল 10টায় শুরু হলো, সাধারণত আমাদের রাজশাহীতে কোনো কোনো কোর্ট 10:30টায় বসে, আহ, কোনো কোর্ট 11টায় বসে, কোনো কোর্ট 11:30টায় বসে, স্ট্যান্ডার্ড টাইম ম্যাক্সিমাম 11:30টায়। 11:30টার মধ্যে সব কোর্ট বসে যাওয়া উচিত। কিন্তু অনেক কোর্ট অনেক সময় 12টায় বসে। আবার মানে স্থান সংকুলান না হলে একই এজলাসে যখন 2 কোর্ট বসে, যেমন আমাদের রাজশাহীতে এরকম 2টা কোর্ট আছে, যে একই সময়ে মানে একই জায়গায় 2টা কোর্ট বসতে হয়। যেমন তানোর কোর্ট বসছে, তারপরে সেটা শেষ হয়ে গেলে আরেকটা কোর্ট বসবে। আবার মনে করেন যে বাঘা কোর্ট বসছে, সেটা শেষ হয়ে গেলে দুর্গাপুর কোর্ট বসবে। দুর্গাপুর কোর্ট সাধারণত দুপুর 2টায় শুরু হয় আমাদের এখানে। তো যেটাই হোক না কেন, আমি বলছি যে এই যে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত তো ডিউটি করবে জুডিশিয়াল অফিসার, সরকারি যারা চাকরি করে তাদের ডিউটি টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো এই যে 20 বিধি যেটা নির্দিষ্ট করে দিচ্ছে, এটা নির্দিষ্ট করে না দিলে এই বিকেল 5টার মধ্যে কখনো কোর্ট শেষ করা সম্ভব হবে না, আরো দেরি হয়ে যাবে, রাত হয়ে যাবে। তাই এই নির্দিষ্ট করে দেওয়া। কি বলা হচ্ছে বিষয়ে দেখি। দোতরফা শুনানির মোকদ্দমা সমূহ, দোতরফা, একতরফা হলে তো খুব সহজে শেষ হয়ে যায়। দোতরফা মানে এক্সপার্টে সেটা আলাদা। চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য 5টির বেশি নয়, মানে যেই দিনকে চূড়ান্ত শুনানি থাকবে, চূড়ান্ত শুনানির জন্য মামলা 5টার বেশি রাখা যাবে না, ম্যাক্সিমাম 5টা মামলা রাখতে হবে, যেন এখানে দোতরফা শুনানি হয়। তার মানে এখানে জেরার সুযোগ থাকবে, আর জেরাতেই কিন্তু সময়টা বেশি লাগে। চূড়ান্ত শুনানির পর্যায়ে রাখতে পারেন 100টির বেশি নয়। এখানে দেখেন একটা কনফিউশন। দোতরফা শুনানির মোকদ্দমা সহ চূড়ান্ত শুনানির দিন ধার্য 5টির বেশি নয়, আর চূড়ান্ত শুনানির পর্যায়ে রাখতে পারবেন 100টির বেশি নয়। এখানে উপরে লেখা আছে 5টি, নিচে লেখা আছে 100টি। অনেকে এটা কনফিউশন হতে পারেন। কনফিউশন বলতে আমি বুঝিয়ে দিই, একটা ডায়েরি থাকে মামলায়। তো যেই দিনকে মানে চূড়ান্ত শুনানির পর্যায়ে মামলা রাখছে, চূড়ান্ত শুনানির জন্য 5টা মামলা রাখতে পারবেন, মানে চূড়ান্ত শুনানি করা যাবে এই স্টেজের মামলা রাখবেন 5টি। চূড়ান্ত শুনানি ছাড়া আর কি স্টেজ থাকে? প্রাথমিক স্টেজে থাকে কি মামলা? SR AD, মানে সমন জারির জন্য থাকে। তারপরে লিখিত জবাব দাখিলের জন্য WS, রিটেন স্টেটমেন্টের জন্য থাকে। তারপরে অন্যান্য পিটিশন হিয়ারিং এর জন্য থাকে। তারপরে SD পর্যায়ে থাকে, ADR পর্যায়ে থাকে, স্টেপ পর্যায়ে থাকে, মানে বিভিন্ন তদবির। তারপরে ইস্যু গঠনের জন্য থাকে, বা বিচার নির্ধারণের ক্ষেত্রে থাকে, 30 ধারা তদবিরের ক্ষেত্রে থাকে, যেটাকে বলা হয় আবিষ্কার, প্রশ্ন আবিষ্কারের ক্ষেত্রে। তো এই ধরনের অন্যান্য যে স্টেপ, অন্যান্য স্টেপের মামলা সহ ম্যাক্সিমাম নাম্বার অফ শুটস আপনার 100টা থাকতে হবে। তার মানে এই পিএইচ পর্যায়ের মামলা ম্যাক্সিমাম 5টা থাকবে, আর সব মামলা মিলে মামলার সর্বমোট সংখ্যা থাকবে 100টি। 100টার বেশি মামলা রাখা যাবে না। যেই দিনকে পিএইচ পর্যায়ে 5টি মামলা রাখছে, বা যেই দিনকে পিএইচ পর্যায়ে একটা মামলাও আছে, সেই দিন ম্যাক্সিমাম 100টির বেশি মামলা রাখা যাবে না, তাহলে কাভার করতে পারবে না একটা দিনে। আশা করি 5 এবং 100 যে সংখ্যা এটা বুঝতে পেরেছেন। তার মানে শুধু পিএইচ পর্যায়ে ম্যাক্সিমাম 5টা মামলা রাখা যাবে, একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি, এর বেশি রাখা যাবে না। কোনোদিন একটি থাকলো, কোনোদিন 2টি থাকলো, কোনোদিন 5টি থাকলো।
তবে আমাদের দেশে যে সেশন জট মানে মামলার জট, তো এখানে 5টি রাখতে হয়। 5টি রাখার কমের কোনো সুযোগই নাই। আজকে 5টি রাখলো, তাহলে বাকি ম্যাক্সিমাম 95টি মামলা রাখা যাবে সেই দিন, অন্যান্য মামলার কথা বলছি সব মিলে। তারপরে 70টির নিচে নেমে আসলে চূড়ান্ত শুনানি পর্যায়ে আরো আনবে। এখন একটা মামলা মনে করেন যে 100টি আছে, আর এখানে 5টি আছে। 5টি থেকে মামলা নিষ্পত্তি হলো 4টি হয়ে গেল, আবার একটা নিষ্পত্তি হলো 3টি হয়ে গেল। কিন্তু তো তবুও চূড়ান্ত শুনানি পর্যায়ে মামলা নিতে পারবে না যদি না এই যে টোটাল যে মামলা সংখ্যা সেটা 100 থেকে কমতে 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 যখন 70-এ এসে পৌঁছাবে, 70-এ এসে পৌঁছানোর পর আবার চূড়ান্ত শুনানির পর্যায়ে এফপিএইচএ মামলা নিয়ে যাওয়া যাবে। তাহলে এখানে 5, 100 এবং 70 এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। 100 বলতে সর্বমোট মামলার সংখ্যাকে বোঝানো হচ্ছে, একদিনে রাখা যাবে দৈনন্দিন কার্যতালিকায়। এবং 70 বলতে 100টা কমে যখন 70-এ আসবে তখন হয়তোবা একটা দুইটা কোথায় যাবে, পিএইচ পর্যায়ে মামলা যাবে। এটাই হচ্ছে 20 ধারার নির্দেশনা, যেন একটা দিনে একটা মামলার সংখ্যাকে কন্ট্রোল করা যায়। এর সাথে 18 আদেশ শেষ। আদেশ 20, রায় ও ডিক্রি। আমরা এ যাবৎ পড়েছি রায় দিল, ডিক্রি দিল। আমরা প্রথম দিকে রায় কি ডিক্রি কি সংজ্ঞা পড়েছিলাম ধারার মধ্যে। এবার রায় ও ডিক্রির সংক্রান্ত আমরা বিধিতে পড়বো একটু ডিটেলে, যেটাও অবশ্যই এমসিকিউ এর জন্য এত ডিটেলে না, রিটেনের জন্য আমাদের অনেক ডিটেলে পড়তে হবে। তো এমসিকিউ এর রায় ও ডিক্রির উপরে এমসিকিউ প্রশ্ন আসার মতো তথ্য আমাদের কি জানতে হবে সেটা বলছি। 20-এর বিধি একে বলছে রায় ঘোষণা। রায় ঘোষণাটা কিভাবে করতে হবে, কখন করতে হবে? শুনানি সমাপ্ত হওয়ার পর। শুনানি সমাপ্ত বলতে ওই যে সাক্ষ্য গ্রহণ হয়ে গেল, তারপরে আর্গুমেন্টের সুযোগ দিতে পারে আদালত। যেদিনকে সাক্ষী শেষ হয়ে গেল সেই দিনকে আর্গুমেন্টের জন্য বলতে পারে, যদি আইনজীবী রাজি হয় সেদিন আর্গুমেন্ট হয়ে গেল। অথবা আর্গুমেন্টের জন্য আরেকটা দিন ধার্য হলো, সেদিন আর্গুমেন্ট হলো। আর্গুমেন্ট হওয়া মানেই শুনানি শেষ। আর্গুমেন্টও কিন্তু একটা শুনানি, একটা হিয়ারিং বা একটা প্লিডিং, একটা সাবমিট মানে একটা সাবমিশন। আর্গুমেন্ট শেষ মানে শুনানি শেষ, এবার রায় দিতে হবে। তো আর্গুমেন্ট যদি শেষ হয়ে যায়, আদালতকে নির্দেশ দেওয়া হচ্ছে আপনি সেই দিনই রায় দিয়ে দেন তৎক্ষণাৎ। যেদিনকে আর্গুমেন্ট শেষ হলো বা শুনানি শেষ সেই দিনই রায় দিয়ে দেন, এটা আদালতকে নির্দেশ দেওয়া আছে 20 আদেশের এক বিধিতে। এখন পারতপক্ষ মানুষ, ক্লান্ত তো আসতে পারে বিচারকের, তাই সঙ্গে সঙ্গে রায় দেওয়া সম্ভব না হলে 7 দিনের মধ্যে রায় দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, বছরের পর বছর পার হয়ে যায়। আমার এমন অনেক মামলা আছে যে আমি চেষ্টা করি দ্রুত শেষ করার, সাক্ষী আর্গুমেন্ট শেষ হয়ে গেছে, কিন্তু বিচারকের কাজের চাপের কারণে বা অবহেলার কারণে তিনি 7 দিনের মধ্যে রায় দেয় না। মানে ক্লিয়ার ভায়োলেশন অফ অর্ডার 20 রুল 1। অর্ডার 20 রুল 1-এর অনেক বিচারক ভায়োলেশন করছেন বাধ্য হয়ে। মানে 7 দিনের মধ্যে দিতেই পারেন না, অনেক দিন সময় লাগে। পক্ষগণ বা তাদের উকিলগণকে নোটিশ দিয়ে প্রকাশ্য আদালতে রায় দিতে হবে। মানে যেদিনকে রায় প্রচারের কথা আছে সেদিন যেন উকিলরা থাকে, সেটা নোটিশ দিয়ে জানিয়ে দিতে হবে। এই নোটিশ দেওয়া লাগে না, কারণ আইনজীবীরা নিজেরাই থাকে। আজকে রায় আছে জিজ্ঞাসা করে পেশকারকে যে আজকে রায় দিবে নাকি স্যার, যদি রায় দেয় তাহলে থাকবো। তখন পেশকার দেয় সম্ভাবনা আছে থাকেন। তখন বলে আমার রায়টা কখন হতে পারে, বলবে শেষের দিকে 2টা বা 3টার দিকে হতে পারে। তখন আইনজীবী বা আইনজীবীর কোনো সহযোগী একজন থাকে কোর্টে রায় শোনার জন্য, মক্কেলও থাকতে পারে, মানে পক্ষগণ। 5 ক, ডিক্রি প্রণয়নের সময় মনে রাখবেন রায় বা জাজমেন্ট এইটা দেওয়ার দায়িত্ব বিচারকের, কিন্তু ডিক্রি প্রণয়ন বা ডিক্রি লিখার দায়িত্ব কিন্তু বিচারকের না, কার? সেরেস্তাদারের। মামলা শুরু হয় সেরেস্তায়। মামলা সেরেস্তায় শুরু হওয়ার পরে মামলাটা চলে আসে কোথায়? আদালতের দায়িত্বে। তখন আদালত মামলার বিচার কার্য সবকিছু শুনানি করে। শেষের দিকে এসে মামলা রায় হয়ে যাওয়ার পর ওই মামলাটা আবার চলে আসে কোথায়? সেরেস্তায়। তখন সেরেস্তাদার রায়ের উপর ভিত্তি করে ডিক্রিটা লিখে থাকে না, নিজ হাতে লিখেন অথবা কম্পিউটারে টাইপ করেন। যদি স্টেনোগ্রাফার থাকে বা যিনি ডিক্রিদার, সরি যিনি ডিক্রি দিবেন, আহ, যিনি স্টেনোগ্রাফার যদি থাকে তো থাকলো, অথবা সেরেস্তাদার তিনি যদি নিজেই টাইপ করার সক্ষম হন বা তার সেখানে ওই সেই ইকুইপমেন্ট বা কম্পিউটার এবং প্রিন্টার থাকে, তো তিনি টাইপ করে দিতে পারেন অথবা হাতে লিখে দিবেন। তো ডিক্রি ঘোষণার তারিখ হতে 7 দিনের মধ্যে। তার মানে রায় ঘোষণা 7 দিনের মধ্যে করতে হবে বা তাৎক্ষণিক,
আর ডিক্রি প্রণয়ন করতে হবে রায় ঘোষণার 7 দিনের মধ্যে। দুঃখজনক বিষয় হচ্ছে ডিক্রিদারও, এই যে যিনি ডিক্রি পেলেন তিনি কিন্তু অনেক ভোগান্তির শিকার হয়, রায়ও 7 দিনের মধ্যে হয় না, আবার সেরেস্তাদার এই ডিক্রি কিন্তু 7 দিনের মধ্যে প্রণয়ন করতে ব্যর্থ হন অধিকাংশ মামলার ক্ষেত্রে। ছোটখাটো পারিবারিক মামলার ক্ষেত্রেও পারে না। আবার সিভিল, যেগুলো পিওর সিভিল কেস, বড় বড় ডিক্রি লিখতে হবে, বড় বড় রায় লিখতে হবে, সেটাতেও কিন্তু পারেন না, তাই ডিলে হয়ে যায়। আচ্ছা, তো এই দুইটা আমরা বিধি জানলেই হবে 20 থেকে। আদেশ 21, ডিক্রি ও আদেশ জারি। আচ্ছা, রায় ও ডিক্রি ঘোষণা করা হলো আদালতে, রায় ঘোষণা করা হলো আদালতে, বা আদেশ কোনো ঘোষণা করা হলো আদালতে। ডিক্রি, যার মানে ডিক্রি যিনি সেরেস্তাদার তিনি লিখলেন। এখন একজন বিবাদীকে বলে দেওয়া হলো এই সম্পত্তির মালিক আপনি না, এই সম্পত্তি আপনি ছেড়ে দেন, বা এখানে বাদী পক্ষে ডিক্রি চলে আসলো, কিন্তু তারপরেও যদি না শোনে, কে না শোনে? বিবাদী না শোনে। বা একটা পারিবারিক মামলায় বলে দেওয়া হলো বিবাদীকে যে তার মোহরানা 1 লক্ষ টাকা আপনি দিয়ে দিবেন 30 দিনের মধ্যে বা 45 দিনের মধ্যে, এবং আপনার যে একটা সন্তান আছে তার জন্য আপনি প্রতি মাসে 3,000 টাকা খরপোশ বা মেনটেনেন্স দিবেন প্রতি মাসের, যা মানে প্রতি মাসের যে ধার্য তারিখ হবে সেই তারিখের মধ্যে দিবেন, আদালতে দাখিল করবেন। এই যে নির্দেশনা দিয়ে দিল কোথায়? অর্ডারে এবং জাজমেন্টে, রায়ে, এবং সেই অনুসারে ডিক্রি তৈরি করা হলো। তারপরেও যদি বিবাদী টাকা না দেয়, বাদী কি করবে বা ডিক্রি হোল্ডার কি করবে? যিনি ডিক্রি পেয়েছেন তাকে এক্সিকিউশন করতে হবে। এক্সিকিউশনের বাংলাটা হচ্ছে জারি করা। তার মানে আলাদা একটা দরখাস্ত বা আলাদা একটা মোকদ্দমা তৈরি হবে, সেটাকে বলা হয় জারি মোকদ্দমা। যেমন অপ্র জারি, মানি শুট জারি, তারপরে পারিবারিক জারি, এরকম অনেক জারি মোকদ্দমা হয়। তো জারি মোকদ্দমা কি সেটা আমরা দেখব। ডিক্রিও জারি করতে হতে পারে বা কোনো অর্ডারও জারি করতে হতে পারে। বিধি 11, মৌখিক আবেদন। ডিক্রি জারির মৌখিক আবেদন করতে হতে পারে। 10টি দফা আছে। এই 10টি দফার ভিত্তিতে টাকা পরিশোধের ডিক্রি ক্ষেত্রে, মানে যেখানে টাকা পরিশোধ করতে হবে, কোনো পারিবারিক মামলা একটু আগে আমি বললাম 1 লক্ষ টাকা এবং 3,000 টাকা, তো এইটাতে উপস্থিত দেনাদারকে গ্রেপ্তার ক্রমে তৎক্ষণাৎ জারি করতে, মানে যেদিনকে রায় ঘোষণা হলো দেনাদার যদি থাকে তাকে বলতে হবে যে আপনি টাকাটা দিয়ে দেন, 1 লক্ষ টাকা আপনার ডিউ আছে, মোহরানা এটা দিয়ে দেন, এবং প্রতি মাসে আপনি কি করবেন, 3,000 টাকা করে দিবেন। তো 1 লক্ষ টাকা তিনি তাৎক্ষণিক দিতে না পারলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে সিভিল প্রাইজনে পাঠানো যাবে, যতক্ষণ না সে টাকা দিয়ে জামিন নিচ্ছে। অথবা লিখিত আবেদন করা যাবে। তাহলে বাদী বা ডিক্রিদার যিনি, মানে ডিক্রি যিনি পেয়েছেন, মামলায় জয়ী হয়েছেন, বা পরিচিত ব্যক্তি কর্তৃক বা তার পক্ষে পরিচিত ব্যক্তি কর্তৃক লিখিত স্বাক্ষরিত সত্য পাঠ এ স্বাক্ষর করতে হবে। সারণীবদ্ধ রূপে থাকবে 10টি দফা। এই যে 10টি দফা একটু আগে বললাম, ডিক্রি জারির একটা ফর্ম আছে। এই ফর্মে 10টি পয়েন্ট থাকে বা 10টি ছক থাকে। যেমন আমার এখানে এই যে বিধি 11-র জন্য একটা ছক, বা 22-এর জন্য আরেকটা ছক, মানে আমি এইভাবে টেবুল করেছি। এরকম টেবুল আকারে কি থাকে, 10টি ঘর থাকে বা সারি থাকে বা রো থাকে, এগুলো পূরণ করে জমা দিতে হয়, তখনই সেটা জারি মামলার ফাইলিং হয়ে যায়। 22, তাহলে এই যে 10টি ডিক্রি জারির আবেদন ফর্মে কয়টি দফা থাকে? 10টি দফা থাকে। এই 10টির সংখ্যাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দফা বলতে পয়েন্ট, আমরা ইংলিশে বলি কয়টি পয়েন্ট, 1 2 3, এরকম 10টি পয়েন্ট বা 10টি দফা। 22, 22-এ বলা হচ্ছে কতিপয় ক্ষেত্রে জারির বিরুদ্ধে কারণ দর্শাতে নোটিশ। এখন কারণ দর্শাতে কাকে নোটিশ করবে? বিবাদীকে নোটিশ করবে। কেন আপনার বিরুদ্ধে এই ডিক্রি বা আদেশটি জারি করা হবে না, আপনি সেটার ব্যাখ্যা করুন। কারণ দর্শান, শো কজ। কারণ দর্শানোর ইংরেজি হচ্ছে শো কজ। শো কজ এই শব্দটাই আমরা বেশি ব্যবহার করি। তাকে শো কজ করা হয়েছে, তার মানে তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। 2 বছর পর হলে বিবাদীগণকে বা দেনাদার কারণ দর্শাতে নোটিশ। সাধারণত 2 বছর যদি পরে হয় তাহলে নোটিশ দিতে হবে। তার মানে একটা মামলার ডিক্রি পেয়ে গেছে, মামলাটা রিসেন্টলি ডিক্রি হয়েছে, 2 বছরের মধ্যে জারি করতে চাইলে নোটিশ দেওয়ার দরকার নাই। 2 বছর ডিলে হয়ে গেলে তখন বিবাদীকে নোটিশ দিতে হবে। 26,
জারি স্থগিত 26 বিধিতে জারি স্থগিত বিধান আছে, জারি কিভাবে স্থগিত করতে হবে এটা খুব একটা ইম্পর্টেন্ট না এমসিকিউর জন্য। জাস্ট 21 আদেশের 26 বিধিতে জারি স্থগিত করার একটা বিধান আছে বা স্টে এক্সিকিউশন, এতটুকু মনে রাখলে হবে। 32 সুনির্দিষ্ট সম্পাদন, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার নিষেধাজ্ঞার জন্য ডিক্রি, দাম্পত্য সত্ত্ব। তাহলে এই যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন এছাড়া একটা যে মামলাগুলো হয় সেগুলোর কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে দেওয়ানি কারাগারে আটক করা যাবে এবং সম্পত্তি ক্রোক বা উভয় করা যাবে। কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করে দেওয়ানি কারাগারে আটক রেখে দিল সিভিল প্রাইজনে, আরো কি করতে পারবে, তার সম্পত্তি থাকলে সে সম্পত্তিটা ক্রোক করা যাবে। ক্রোক করে তাকে চাপ সৃষ্টি করা যাবে, তার ডিক্রিতে তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা মানতে। শুধুমাত্র সম্পত্তি ক্রোক করলে 1 বছর ক্রোকাবদ্ধ রাখবে। কোনো সম্পত্তি যেটা অস্থাবর হোক বা স্থাবর হোক সেটা সর্বোচ্চ 1 বছর ক্রোক করে রাখা যাবে। ক্রোক করে রাখার শব্দটাকে বলা হচ্ছে ক্রোকাবদ্ধ করে রাখা। অমান্য করলে নিলামে বিক্রয় করা যাবে, তার মানে অকশনে বিক্রয় করা যাবে। তাহলে 1 বছরের মধ্যে আদালতকে সিদ্ধান্ত নিতে হবে যে এইটা কি করবে, বিক্রয় করে দিবে কিনা। অবশ্যই যদি বিবাদী ডিক্রিতে নির্দেশনা যেটা দেওয়া আছে সেটা না মানে, মনে করেন তাকে 10 লক্ষ টাকা দিতে হবে বা 1 লক্ষ টাকা দিতে হবে, সেই টাকাটা যদি না দেয় বা দিতে শুরু না করে, আদালতের নির্দেশনা অমান্য করে, আদেশ অমান্য করে, তাহলে তার সম্পত্তি ক্রোক করে রেখে দিবে, 1 বছর পর্যন্ত ওয়েট করবে। বা আদালত চাইলে 1 বছরের আগেও সেটা 1-2 মাস ক্রোক করে রাখা অবস্থাতে বিক্রয় করে দিতে পারে। আর আদালত যদি মনে করে যে না কিছুদিন ওয়েট করি, সম্পত্তিটা বিক্রয় না করি, সে টাকা দিয়ে দিচ্ছে বা সে দরখাস্ত করেছে, সময় চেয়েছে যে আমাকে 5 মাসের সময় দেওয়া হোক, আমি টাকা দিয়ে দিব, এই ধরনের আবেদন যদি মঞ্জুর করা হয়, সেক্ষেত্রে অবশ্যই সঙ্গে সঙ্গে বিক্রয় করা যাবে না। আর যিনি দেনাদার তাকে অবশ্যই সময় দিতে হবে। তবে 1 বছরের বেশি সময় দিবে না, কারণ 1 বছরের বেশি ক্রোকবদ্ধ করে রাখারই বিধান নাই, যেটা 32-এ বলা হচ্ছে। 68 আদেশ 21-এ বিধি 68, দেখেন এখানে বিধির সংখ্যা কত, 100 বেশি বিধি আছে। আদেশ 21 সবচাইতে বড় আদেশ আমার, মানে যতটুকু মনে পড়ছে, আমি 100% শিওর না, তো যতটুকু মনে পড়ছে এখানে 100-র বেশি বিধি আছে। এখান থেকে আমি আপনাদের জন্য বাছাই করে এক্সক্লুসিভলি এই কয়েকটা বিধি নিয়ে আসছি, যেটা আপনারা যদি মূল বই খোলেন দেখতে পারবেন অনেক আদেশ। দেখেন এর মধ্যে আবার বেশ কিছু আদেশ 1 থেকে 10 পর্যন্ত রাখিনি, আবার 12 থেকে 21 পর্যন্ত রাখিনি, জাম করেছি অনেক। মানে যেগুলো বাস্তবে কাজে লাগে, খুবই বাস্তবসম্মত, সেগুলোই রেখেছি, তাছাড়া বাদ বাকিগুলো বাদ দিয়ে দিয়েছি। তারপরেও কিন্তু আমার এতগুলো বিধি বাদ দেওয়ার পরেও 23 সালে কিন্তু 20টাতে 20টাই কমন ছিল। তার মানে আমি এটা অন্তত বোঝার সক্ষমতা আমার তৈরি হয়েছে কোন বিধিগুলো ইম্পর্টেন্ট আর কোন বিধিগুলো পড়ার দরকার নাই, মানে বাস্তবে কাজে লাগে না যেগুলো, সেগুলো কেন পড়ে সময় নষ্ট করব। তবে আমি বলছি না যে নেক্সট পরীক্ষায় আমি 20 বেশি কমন দিতে পারবো এই সিপিসিতে। তবে হ্যাঁ, 15টার মতো কমন দিতে পারলেও কিন্তু সিপিসিতে খুব ভালো একটা মানে পারফরমেন্স আমি বলবো। 68 বিক্রয়ের সময় ইস্তিহারের নকল সংযুক্ত দেওয়ার তারিখ হতে স্থাবর সম্পত্তি 30 দিন অতিক্রমের পর এবং অস্থাবর সম্পত্তি যদি হয় তাহলে 15 দিন পর। তাহলে স্থাবর সম্পত্তি বিক্রয়ের সময় হচ্ছে 30 দিন, অস্থাবর হলে 15 দিন। অস্থাবর 15 দিন কেন অর্ধেক সময় দেওয়া হচ্ছে, কারণ একটা কার, একটা বাইক, একটা সাইকেল বা কোনো গহনা এগুলো কিন্তু দ্রুত বিক্রি হবে, কিন্তু একটা জমি বা একটা পুকুর বা একটা ভবন এটা কিন্তু বিক্রয় হতে সময় লাগবে, কাস্টমার পেতে সময় লাগবে। ইস্তিহার বলতে কোনো কিছু বিক্রয় হবে বলে এই ধরনের যে সার্কুলার দেওয়া হচ্ছে এটাকে ইস্তিহার বলা হচ্ছে। যখন ইস্তিহারের নকল সংযুক্ত হবে এই যে তারিখটা, এই তারিখ থেকে কিন্তু সময় 30 দিন আর একটা হচ্ছে 15 দিন, বিক্রয়ের সময় মানে অকশনে বিক্রয়ের সময়ের কথা বলা হচ্ছে। 84 বিধি, ক্রেতা কর্তৃক জমা ও ব্যর্থতার প্রেক্ষিতে পুনর্বিক্রয়। এখন অকশনে যিনি ক্রয় করলেন তাকে ক্রেতা বলছি, ঘোষণার পরপরই এখন অকশনে যেদিন বিক্রয় করা হলো, ওই যে অকশন ডাকা হচ্ছে, কেউ বললো 20,000,
কেউ বললো 1 লাখ, কেউ বললো 2 লাখ, তারপরে 2 লাখ 1, 2 লাখ 2, 2 লাখ 3, এর মধ্যে কেউ যদি আর ডাক না বাড়ায় তাহলে একটা হাতে কি থাকে, হ্যামার থাকে, সেটা দিয়ে বাড়ি দেয়, মানে সোল্ড, বিক্রয় হয়ে গেল। তো যিনি ক্রয় করলেন সঙ্গে সঙ্গে তাকে টাকা দিতে হবে, সঙ্গে সঙ্গে তাকে টাকা দিতে হবে। কতটুকু টাকা দিতে হবে? ক্রয় মূল্যের 25% টাকা জমা দিতে হবে। মানে আপনি খালি হাতে অকশনে ডাকতে গেলেন ক্রেতা সেজে, সেটা হবে না। এখন মনে করেন একজন ডাকলো, সে ডাকলো 2 লক্ষ টাকা, ডাকলো একটা প্রপার্টি, হয়তো একটা বাইক বিক্রয় হচ্ছে, 2 লক্ষ টাকা ডাক উঠলো, 2 লক্ষ টাকায় ক্রয় করলো একজন। কিন্তু সে 2 লক্ষ টাকার 25%, 50,000 টাকা দিতে ব্যর্থ হলো তাৎক্ষণিক। সে বলছে আমার কাছে তো 50,000 টাকা নাই, আমার কাছে 20,000 টাকা আছে। তো এই 20,000 টাকা জমা নেন, বাকিগুলো পরে দেবো। তো এটা কথা শুনবে না, ওই যে সোল্ড, ওইটা ক্যান্সেল হয়ে যাবে। আবার এই যে ব্যর্থতায়, মানে 25% টাকা দিতে ক্রেতা যদি ব্যর্থ হয়, তখনই পুনরায় নিলাম আবার ডাকা হবে। এটা ব্যর্থ হয়ে গেল, আবার নিলাম ডাকা হবে, আপনারা বসেন, আবার ডাকছি। কারণ যিনি ক্রেতা তিনি কিনতে পারেননি, তখন তাকে ওখান থেকে বের করে দিবে, আরেকজন ডাকবে, আর তখন আবার নতুন ভাবে ডাকা হবে। আর নতুন যদি 2 লক্ষ টাকার কমে বিক্রয় হয়ে যায়, সেই পরিমাণেই কি হবে, বিক্রয় হবে, এবং 25% জমা দিবে। এবং বাকি 75% কখন জমা দিবে সেটা পরে আমরা দেখছি। এখনই 85, নিলামের ক্রয় মূল্যের পুরো টাকা পরিশোধের সময়। তাহলে 25% বিক্রয় যেদিন হলো নিলামের দিনই, এবং 75% নিলামের 15তম দিনের আদালত বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত। মানে যেদিন নিলাম হলো, তারপর ম্যাক্সিমাম তাকে 15 দিন সময় দেওয়া হবে, এবং 15 দিন সময় যেদিন আদালত খোলা থাকবে, আদালতে টাকা জমা দিতে হবে। কোন আদালতে টাকা জমা দিতে হবে? যেই আদালতের নির্দেশে নিলাম সংগঠিত হয়েছে, সেই আদালত কিন্তু টাকা জমা নিবে। তো সেই আদালতে টাকা জমা দিতে হবে কিসের মাধ্যমে? ব্যাংকে। আদালত সবসময় কোনো কখনো ক্যাশ নেয় না। আমি বলি, আদালত কখনো ক্যাশ নেয় না বা চেক নেয় না, আদালত কি নেয়? চালান নেয়। আদালত সবসময় চালান নেয়। এই টাকাটা সবসময় সরকারি কোষাগারে চালান হিসাবে জমা হবে। তখন এই চালানের রসিদটা দিতে হবে কোথায়? আদালতে জমা দিতে হবে। এই রসিদটা তখন আদালত নথির মধ্যে গেঁথে রাখবে। তখন যিনি মামলায় যতটুকু টাকা পাবেন, ওই তাকে ওই চালানের কপিটা দিয়ে দেওয়া হবে। ওই কপি অনুসারে সেটাকে অ্যাজ এ ব্যাংক চেক ব্যবহার করে তিনি টাকাটা ব্যাংক থেকে তুলে নিতে পারবেন। এটাই হচ্ছে নিয়ম। তাহলে 15তম দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে, কি আকারে? চালান আকারে। দিতে ব্যর্থ হলে ওই নিলামও কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে, নতুন আবার নিলাম হবে। তো আবারও বলছি, 84-তে বলছে 25% জমা দিতে হবে, আর অবশিষ্ট 75% মানে পুরো টাকা জমা দিতে হবে 15 দিনের মধ্যে আদালত বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত। এই যে একটা লাইন, নিলামের 15তম দিনের আদালত বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত, এই মুহূর্তে আমি পিঙ্ক হাইলাইট করলাম, এবং নোটে আগে থেকেই গ্রে হাইলাইট করা আছে। সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এখান থেকে বিগত সালে প্রশ্ন এসেছে, বারবার এসেছে। 89, জমা দিয়ে নিলাম বিক্রয় রদের আবেদন। নিলাম বিক্রয় রদ কে চাইবে? মনে করেন একটা কার বিক্রয় হচ্ছে, কারের যে মালিক, তার মানে যে দেনাদার, সে টাকা দিতে পারছে না বলেই তো তার কার প্রয়োগ করে সেটা বিক্রয়ের চেষ্টা করছে আদালত। তো বিক্রয়, নিলাম বিক্রয় রদের আবেদন করবে দেনাদার, মানে যার প্রপার্টি বিক্রয় হয়ে যাচ্ছে, সে নিলামটা আটকাবে। আর রদ মানে কিন্তু আটকানো। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ক্রয় মূল্যের 5% ক্রেতাকে প্রদান, আদালতে আদায়যোগ্য সমস্ত টাকা প্রদান পূর্বক রদের আবেদন। যিনি ক্রেতা, মানে নিলামে ক্রয় করেছেন, তাকে 5% টাকা দিতে হবে। যিনি রদ করতে চাচ্ছেন, মানে প্রপার্টির অরিজিনাল মালিক, দিলেন, এবং বাকি টাকা আদালতে জমা দিতে হবে। মোকদ্দমার ব্যয় ও নিলামের খরচা ও সুদ সহ দিতে হবে। তাহলে যিনি ক্রয় করলেন 25% টাকা দিলেন, সে 25% তো ফেরত পাবেনই আদালত থেকে, এবং উনি অতিরিক্ত টাকা হিসেবে 5% টাকাও আবার কিন্তু কি পাবেন। তার মানে ক্রয় করেছেন, একটা নিলামে যদি আপনি একটা বাইক ক্রয় করেন, সেটা যদি আলটিমেটলি না পান, যিনি বাইকের মালিক তিনি যদি নিলাম রদ করে দেন। হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম, আদেশ 21, বিধি 89। বলছিলাম, কেউ যদি নিলামে কোনো প্রপার্টি কিনে,
সেটা মুভেবল হোক ইমুভেবল হোক যেটাই হোক না কেন, কেনার পরে সেই প্রপার্টির মালিক এসে যদি সে নিলামটা রদ বা বন্ধ করার চেষ্টা করেন, তাহলে প্রথমে কি করতে হবে, যে নিলাম কিনেছিলেন তাকে মূল্যর 5% টাকা দিতে হবে, অনেকটা ক্ষতিপূরণ হিসেবে এরকম। কারণ যিনি কিনলেন একটা আশায়, তার আশা ভঙ্গ হলো এবং সে 25% টাকা আবার আদালতে দিয়ে রাখছে, সেটা তার টাকা আটকে আছে, এই কারণে তাকে আগে 5% টাকা দিতে হবে। দেওয়ার পর আবেদন করতে হবে ইন অ্যাডভান্স, তাকে টাকা দিয়ে সেই টাকার যে প্রমাণ যে সে টাকা দিয়েছে সেটার একটা অ্যাকনলেজমেন্ট বা রসিদ সহ কিন্তু আবেদন করতে হবে। এরপরে মোকদ্দমার ও নিলামের যে ব্যয়, এই ব্যয়ও কিন্তু দিতে হবে এবং এটার সুদ সহ দিতে হবে। মানে জারি মামলা করার আগে, মনে করেন 10 লক্ষ টাকার একটা ডিক্রি মামলা, এই মামলায় যে টাকাটা যদি সঙ্গে সঙ্গে দিয়ে দিত, 10 লক্ষ টাকায় দিতে হতো, কিন্তু এটা জারি করতে গিয়ে তার সম্পত্তি নিলামের পর্যন্ত চলে গেছে এবং নিলাম হয়ে যাওয়ার পরে একজন ক্রেতা আবার ক্ষতিগ্রস্ত হয়েছে 25% টাকা দিয়ে। এই পর্যায়ে নিলাম রদ করতে যদি চান, মানে নিজের সম্পত্তি নিজের কাছে রাখতে চান, ডিক্রি অনুসারে 10 লক্ষ টাকা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত যদি নেন, শুধু 10 লক্ষ টাকাই বিবাদীকে দিলে হবে না বা যিনি দেনদার তাকে দিলে হবে না, এর সাথে ক্রেতাকে 5% অতিরিক্ত দিতে হচ্ছে তাকে। এবং ব্যাংকিং ইন্টারেস্টে 10%-এর যে যতদিন দেরি হয়েছে, এর সাথে ব্যাংকিং ইন্টারেস্ট মনে করেন যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে আরো 1 লক্ষ টাকা অ্যাড করে সেটা আদালতে জমা দিতে হবে। তখন আদালত এইটা কি করবেন, ওই যে মামলার ডিক্রিদার তাকে টাকাটা দিয়ে দিবেন এবং সম্পত্তি যার তার থেকে যাবে। এবং এই যে আদালতে 25% জমা দিয়েছিল ক্রেতা, সেটাও আবার তুলে নিতে পারবেন তিনি। এইভাবে বিষয়টা কি হবে, সেটেল হবে। তো এখানে টাকা যদি দিয়ে দেয় তাহলে বিক্রয় রদ অবশ্যই হয়ে যাবে এবং পুরো সুদ সহ টাকা দিতে চাইলেই কেবল হবে, তাছাড়া হবে না। 90, অনিয়ম বা প্রতারণা, যেটাকে ইংরেজিতে বলছে মেটেরিয়াল ইরেগুলারিটি অর ফ্রড ইন পাবলিশিং অর কন্ডাক্টিং অকশন। অকশন বিষয়ে যে ইস্তেহার সেইটা পাবলিশের বিষয়টার মধ্যে যদি কোনো প্রতারণা থাকে বা কোনো অনিয়ম থাকে, অথবা পাবলিশিং বা ইস্তেহারটা সঠিকভাবে আসছে, কোনো প্রতারণা হয়নি, কিন্তু যে অকশনটা হলো অনুষ্ঠান, যেমন আমার এই ক্লাসটা হচ্ছে, এটা আমি বলতে পারি যে জুম মিটিং হচ্ছে বা জুম কন্ডাক্ট হচ্ছে। তো অকশন যখন হয় ওই সময়টাকে বলা হচ্ছে কন্ডাক্টিং অকশন। তো এই যে এই অকশন কন্ডাক্টিং এর মধ্যে যদি কোনো প্রতারণা থাকে, যেমন যিনি ক্রয় করবেন তার সাথে যারা নিলাম ডাকবেন এই কর্মকর্তাদের একটা যোগসাজশ বা একটা কানেকশন থাকে, যে কানেকশনের ভিত্তিতে অল্প টাকায় কোনো প্রপার্টি বিক্রয় হচ্ছে, অথবা বাদীর সাথে যদি কোনো কানেকশন থাকে অনেক বেশি টাকায়, যেটা বাস্তব প্রাইজের থেকে কমেও না, বাস্তব প্রাইজের থেকেও খুব বেশিও না। তার মানে বিক্রয়ের যে অ্যামাউন্ট, মানে রেটটা যেন খুব কম বেশি না হয় বাস্তব দাম থেকে, তাহলে কোনো এক পক্ষ তো ক্ষতিগ্রস্ত হবে। সেখানে প্রতারণার মাধ্যমে হতে পারে, বা ইরেগুলারিটি বলতে যে নিয়মে অকশন হয়, সরকারি অকশন, সেই নিয়মের বাইরে গিয়ে যদি অকশন হয়, তাহলে যেমন নিলাম ডাকছে, ডাকতে ডাকতে এক দুই বলেই হয়তো বা সোল্ড করে দিল, তিন ডাকলো না, এটাও কিন্তু একটা অনিয়ম। তো যেটা নিয়ম, অক্ষরে অক্ষরে সেই নিয়মগুলো পালন করে করলে সেটা হবে, আর না হলে হবে না। তাহলে কেউ যদি মনে করে যে এখানে অনিয়ম বা প্রতারণা, ফ্রড বা ইরেগুলারিটি হয়েছে, এরকম হেতুতে বা এরকম গ্রাউন্ডস এর ভিত্তিতে নিলাম বিক্রয় রদের আবেদন করা যাবে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। তার মানে কখন নিলাম বিক্রয় রদ করা যায় সেটারও একটা আমরা উত্তর পাচ্ছি 90-এ। এরপরে চলে যায় আদেশ 22। আদেশ 22-এ বলা হচ্ছে পক্ষগণের মৃত্যু, বিবাহ, অস্বচ্ছতা, বাদী বা একাধিক বাদী, বাদী পক্ষের কেউ অথবা বিবাদী পক্ষের কেউ মারা গেল বা বিবাহ করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল। মনে করেন বাদী পক্ষে একজন যুবতী মেয়ে আছে, তার বিবাহ হলো, বিবাহ হয়ে যাওয়ার পরে সে কি করলো, সেখান থেকে চলে গেল। তো সেক্ষেত্রে কি হবে, বা সে যদি অসচ্ছল হয়, অসচ্ছলতা চলে আসে, সেক্ষেত্রে তাকে যদি অসচ্ছল হিসাবে ঘোষণা করা হয় ব্যাংক থেকে, সেক্ষেত্রে কি হবে?
বিধি 6 বলা হচ্ছে শুনানির পর মৃত্যুর কারণে কোনরূপ বাতিল হবে না। এখন একটা মামলা শুনানি হয়ে গেছে, শুনানি হয়ে যাওয়ার পর সাক্ষ্য প্রমাণ যেহেতু চলে আসছে, তখন কোনো পক্ষের মৃত্যু আর কি না, মামলার রেজাল্ট দিতে কোনো বাধা না। কারণ যিনি মারা গেছেন তার পক্ষে যদি তার ওয়ারিশরা এসে সাক্ষী দিতে চায়, সেই ক্ষেত্রেই তাদেরকে আসার সুযোগ দিতে হবে। অথবা যিনি মারা গেছেন, তো মৃত ব্যক্তির নামে যদি ডিক্রি হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, সেই ডিক্রির যে ফল সেটা কিন্তু তার ওয়ারিশরা ভোগ করতে পারবে। তদ্রূপভাবে বিবাহ ও অসচ্ছলতার ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। 8, বাদীর দেউলিয়া। অসচ্ছলতা বলতে দেউলিয়া, দেউলিয়ায় মোকদ্দমার বাধা। স্বনিয়োগী বা রিসিভার চালালে চলবে, নচেৎ মোকদ্দমা খারিজ হবে। একটা মামলায় যদি বাদী দেউলিয়া হয়ে যায়, বাদী দেউলিয়া হয়ে গেলে একটা মামলার তো খরচ আছে। মনে করেন একটা মামলার অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করতে হবে, বা একটা মামলায় মনে করেন যে কোনো স্থানীয় ইন্সপেকশনের জন্য কোনো ব্যক্তিকে, নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ করতে হতে পারে। বা একটা মামলায় বিবাদীদেরকে এখন পর্যন্ত কি করা হয়নি, সবগুলোকে সমন দিয়ে জারি করা সম্ভব হয়নি, তাহলে সমনের যে তদবির সেটা নিতে হবে, এগুলোর জন্য খরচ লাগবে। এই খরচ বহন করার জন্য বাদী কি সামর্থ্য নাই, দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হয়ে যাওয়ার অর্থ তার কাছে কোনো টাকা পয়সা নাই, তার নিজের পোশাক পরিচ্ছদ, একটা ছোট্ট বাসস্থান, এই ছাড়া তার কাছে 5,000 টাকাও নাই নিজের সংসার চালানোর জন্য। এটাকে দেউলিয়া বলা হচ্ছে, অসচ্ছল বলা হচ্ছে। তো এই যে অসচ্ছল হয়ে গেলে স্বনিয়োগে মানে নিজ থেকে কেউ যদি তার পক্ষে মামলা চালাতে চায়, বা কোনো রিসিভার যদি মামলা চালাতে চায়, সেক্ষেত্রে মামলা চলবে, না হলে মামলা খারিজ হয়ে যাবে। কারণ যিনি মামলা চালাবেন তার আর সামর্থ্যই নাই চালানোর, তাই। 9, বিলুপ্ত বা খারিজের ফলাফল। কোনো মামলা যদি বিলুপ্ত হয়ে যায় বা খারিজ হয়ে যায় তাহলে কি হবে? মৃত্যু, বিবাহ বা দেউলিয়ার কারণে হলে নতুন মোকদ্দমা রুজু করা যাবে না। এখন কোনো বাদী যদি মৃত্যু হওয়ার কারণে কোনো মামলা যদি খারিজ হয়ে যায়, তাহলে নতুন মামলা কে করতে আসবে? নতুন মামলা করতে আসবে তার ছেলে, তার মেয়ে, বা তার স্ত্রী সন্তান, তার মানে তার কোনো ওয়ারিশ করতে আসবে। তো নতুন মামলা কেন করা যাবে না? নতুন মামলা করতে আসলে আদালত বলবে নতুন মামলা হবে না। কি কারণে? কারণ যে মামলাটা চলছিল মৃত্যুর কারণে খারিজ হয়ে গেল, আপনারা কেন ওই মামলায় 90 দিনের মধ্যে আসলেন না, এসে এই মামলায় কন্টেস্ট করলেন না? তার মানে নিয়ম হচ্ছে তামাদি আইনের 166 এবং 167 এবং 168, এই দুইটা আর্টিকেলে বা অনুচ্ছেদে আছে যে কোনো পক্ষ মারা গেলে 90 দিনের মধ্যে, অর্থাৎ 3 মাসের মধ্যে পক্ষভুক্ত করতে হবে, যেটাকে কায়েম মোকাম বলা হয়। এটা করতে হবে। এটা যদি না করলে মামলা খারিজ হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে কেউ নাই, বা কেউ এই মামলা পরিচালনা করতে চাচ্ছে না ওয়ারিশরা। এখন যে মামলা এক্সিস্টিং মামলা খারিজ করে দিলেন, এখন নতুন মামলা করতে আসছেন, এটা চলবে না। এটা আদেশ 22-এর বিধি 9 বলা হচ্ছে। আচ্ছা, এখন 9 এতে বলা হচ্ছে সরাসরি বিলুপ্ত বা খারিজ রদকরণ। এখন মামলা খারিজ হয়ে গেছে, নতুন মামলা চলবে না। একটা তো পথ রাখতে হবে, তাই নয় কি? না হলে তো বাদী পক্ষের ক্ষতি হয়ে যাবে। মামলা খারিজ হয়ে গেছে, নতুন মামলা করা যাচ্ছে না, তাহলে কি দিতে হবে? ওই মামলাটা আবার নতুন করে চালু করার সুযোগ দিতে হবে। কাকে? যার মামলা মানে বাদী মানে যার পূর্বপুরুষ মারা গেছেন, এই ধরনের ব্যক্তির ওয়ারিশরা আসবে। অথবা বিবাহ হয়ে গেছে তার পক্ষে, বা দেউলিয়া হয়ে গেছে তার পক্ষে কেউ আসবেন, এসে কি করবেন? 3,000 টাকা খরচা সহ 60 দিনের মধ্যে রদের আবেদন করা যাবে। দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটা লাইন আছে। গুরুত্বপূর্ণ লাইনটা কি? 3,000 টাকা খরচা সহ 60 দিনের মধ্যে। এর আগে আমরা দেখেছি এই যে মামলা খারিজ হয়ে গেলে উপস্থিত না হওয়ার কারণে একটা অ্যামাউন্ট দিতে হবে, 30 দিনের মধ্যে আসতে হবে। অথবা মামলা একতরফা হয়ে গেলে 3,000 টাকা দিতে হবে, 30 দিনের মধ্যে আসতে হবে। এখানেও আমরা দেখছি খারিজ হয়ে গেলে বাদীকে 3,000 টাকা দিতে হবে। এ যাবৎ পর্যন্ত দেখা আমাদের সর্বোচ্চ টাকা। বাদীকে 3,000 টাকা কখনো দিতে হয় না, 1,000 বা 2,000 আমরা দেখেছি। তো এখানে 3,000 টাকা দিতে হবে। এই ক্ষেত্রে যদি মামলা খারিজ হয়ে যাওয়ার পরে 90 দিনের মধ্যে আসলে কিন্তু 1 টাকাও দিতে হতো না ওয়ারিশদের।
90 দিন পার করে আসছে, মামলা খারিজ হয়ে গেছে, এই কারণে 3,000 টাকা দিতে হবে খরচা, এবং 90 দিন 60 দিনের মধ্যে আদালতে আসতে হবে। আদেশ 23, প্রত্যাহার ও সমন্বয়। একটা মামলা চলছে, বাদী যদি মনে করে আমরা মামলা চালাবো না, তাহলে মামলা উইথড্র বা প্রত্যাহার করার সুযোগ আছে। মামলা প্রত্যাহার করলে এর কোনো সমন্বয় বা সেট আপ করা যাবে কিনা সেটা বলা হচ্ছে। 23-এর 1-এ, মোকদ্দমা প্রত্যাহার করলে দাবির আংশিক পরিত্যাগ যদি করে, অর্থাৎ বাদী যদি মনে করে মামলা পুরোটাই প্রত্যাহার করে নিতে হবে, মানে 100% বা পুরোটাই, যা যা চেয়েছিল আর্জিতে পুরোটাই প্রত্যাহার করে নিল, মামলা শেষ। অথবা বাদী চাইতে পারে যে আমি মামলায় যে 5টা 6টা দাবি করেছিলাম, সে ফর এক্সাম্পল 6টা দাবি করেছিল, 6টার মধ্যে আমি 2টা ছেড়ে দিচ্ছি দাবি, এবং বাকি 4টা আমি মামলা চালাবো। তাহলে আংশিক প্রত্যাহার করতে পারে, অথবা পুরোপুরি প্রত্যাহার করা যাবে। আংশিক প্রত্যাহার করলে মামলা কিন্তু অবশিষ্ট অংশের জন্য মামলা চলতে থাকবে, মামলা কিন্তু শেষ হবে না। পুরোপুরি প্রত্যাহার করলে কিন্তু মামলা শেষ হয়ে যাবে, সেদিন মামলা নিষ্পত্তি হয়ে যাবে। নিষ্পত্তি মানে ফিনিশ। 3, মোকদ্দমার আপোষ চুক্তি। আপোষ চুক্তি বলতে ছোলেনামা বা আপোষের দ্বারা সমস্ত বা আংশিক সমন্বয় করা যাবে। সমন্বয় বলতে সেট আপ করা যাবে। মোকদ্দমায় যদি বাদী বিবাদী উভয় পক্ষ রাজি হয়, তারা যে শর্ত দেবে, প্রত্যেকের একটা স্বার্থ বজায় রেখে, নিজ নিজ স্বার্থ বজায় রেখে একটা ডকুমেন্ট বা ছোলেনামা যেটাকে বলা হচ্ছে, সেটা সাবমিট করবে, সেটার উপরে ডিক্রি হবে। যদি পুরোটা বা সমস্ত অংশ মামলার ছোলেনামা করতে চাই, তাহলে সমস্ত অংশই হবে। অথবা যদি মনে করে আংশিক হবে, আংশিক চলবে মামলা, তাও হবে। তবে যদি মামলা প্রত্যাহার হয়, আমি দেখেছি পুরোটাই প্রত্যাহার হয়, বাস্তবে কেউ আংশিক প্রত্যাহার করে না, পুরোটাই করে। অথবা মামলা যদি ছোলেনামা করে, পুরোটাই হয়, আংশিক করে না। কারণ আংশিক করে ঝামেলাটা আমি কেন বজায় রাখবো? যদি ছোলেনামা হয় পুরোটাই হবে, না হলে করব না, এরকম একটা টেন্ডেন্সি বাস্তবে আমরা দেখতে পাই। আমি কখনো আংশিক প্রত্যাহার বা আংশিক সমন্বয় বা সেট অফ দেখি নাই, তাই আমি এরকম ধারণা করছি। 4, ডিক্রি জারির কার্যক্রম প্রভাবিত হয় না। জারি কার্যক্রমে প্রত্যাহার বা আপোষ করা যায় না। যদি কোনো জারি কার্যক্রম চলে, ডিক্রি জারির কার্যক্রম প্রভাবিত হয় না। মানে প্রত্যাহার বা সমন্বয় কখনো ডিক্রি জারির মামলাতে করা যায় না, এটা বলা হচ্ছে। করতে হলে মূল মামলাতে করতে হবে, কারণ যেটা ডিক্রি হয়ে গেছে সেটাই তো জারি করবে। যদি আপনারা আপোষই করতেন, তাহলে তো মূল মামলাই করতে পারতেন। যেহেতু ডিক্রি হয়ে গেছে, ডিক্রি মতে এখন চলতে হবে, সেক্ষেত্রে আর আপোষ করার সুযোগ নাই, সেটা বলছে। আদেশ 26, কমিশন। কমিশন সম্পর্কে আমরা ধারাতে পড়েছিলাম, কমিশন কি জিনিস, কমিশন দেওয়া যায়। তো সেটা কিন্তু এখানে আরো ডিটেলে আমরা পড়বো। 1, সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন প্রেরণ। সাক্ষ্য দেওয়ার জন্য, সাক্ষ্য আইনের আমরা 32 ধারায় দেখি, যেসব ব্যক্তি নিখোঁজ হয়ে গেছেন বা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আদালতে যদি নিয়ে আসা না যায়, তাহলে কি করতে হবে? আবার কোনো ব্যক্তি অসুস্থ, আদালত থেকে অনেক দূরে অবস্থান করছে, তারা আসতে পারবে না, সেক্ষেত্রে কমিশনের মাধ্যমে সাক্ষ্য নেওয়া যাবে। 4 নম্বরে বলছে, যে সকল ব্যক্তির সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন প্রেরণ করা যায়। পার্সন ফর হোম এক্সামিনেশন কমিশন মে ইস্যু। ইংলিশটা মনে রাখবেন, ইংলিশ আসতে পারে, এখান থেকে রিটেন প্রশ্ন আসার সম্ভাবনা আছে। কমিশন ইজ এ ইম্পর্টেন্ট কমিশন ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক ফর রিটেন এক্সামিনেশন। এটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন, রিটেনও আসতে পারে। স্থানীয় সীমার বাইরে বসবাস করে যদি কোনো হয়, মানে আদালত রাজশাহী পুঠিয়া এলাকার মামলার জন্য, কিন্তু তিনি আর রাজশাহীর পুঠিয়া থাকেন না, তিনি ঢাকায় থাকেন বা চট্টগ্রাম থাকে বা কুমিল্লায় থাকেন, তখন সেখান থেকে তিনি আসতে চাচ্ছেন না, তখন কমিশন প্রেরণ করে। বাদী বলল ঠিক আছে, কমিশন প্রেরণ করা হোক, কমিশনের খরচ আমি দেব। কমিশন প্রেরণ করতে একজন কমিশনারের যতটুকু খরচ লাগবে যাতায়াত করে, সেই খরচটা বাদী বহন বহন করবে। বিবাদী যদি কমিশন আবেদন করে, বিবাদীকে সেটা বহন করতে হবে। পরিত্যাগের উপক্রম। পরিত্যাগের উপক্রম বলতে কেউ যদি আদালতের স্থানীয় সীমার বাইরে নিজ থেকে চলে যেতে লাগে, তো তাকে কমিশন দিয়ে তার বাসায় গিয়ে তাকে ধরে সাক্ষী নিতে হবে, ব্যাপারটা এরকম। প্রজাতন্ত্রের চাকরিরত, মানে সরকারি চাকরি করছে, রাষ্ট্রের চাকরি করছে, সেক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো কর্মচারীকে
তার বাসায় গিয়ে বা তার কর্মস্থলে গিয়ে কেউ যদি আর্মি নেভি বা অন্যান্য ফোর্সে চাকরি করে গুরুত্বপূর্ণ পদে আছে, সে আদালতে আসতে পারবে না, তাকে ছুটি দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে তার কর্মস্থলে চলে যাবে কমিশন, যে তার থেকে সাক্ষী নিয়ে আসবে অল্প সময়ের জন্য। জনসভায় ক্ষতি ব্যতীত হাজিরা সম্ভব না হলে, মানে তাকে কোর্টে হাজতে হলে জনসেবার একটা ক্ষতি হয়ে যাবে, তাকে তখন নিয়ে আসা যাবে না। 9, আদেশ 26 কমিশনের কথা বলা হচ্ছে। আমরা 1/4 স্বাক্ষর বিষয়ে, সাক্ষী গ্রহণের বিষয়ে কমিশনের কথা দেখলাম, এবার 9 আরেকটা দেখব। সেটা হচ্ছে স্থানীয় বা সরজমিনে তদন্ত বা পরিদর্শনের জন্য কমিশন, যেটাকে বলা হচ্ছে লোকাল ইনভেস্টিগেশন। সিভিল মামলায় যদি কোনো বিষয়ে লোকাল ইনভেস্টিগেশন দরকার হয়, আদেশ 26-এর বিধি 9 অনুসারে লোকাল ইনভেস্টিগেশন দেওয়া যাবে। বিরোধী বিষয় বা কোনো নালিশি সম্পত্তি বিষয়ে ব্যাখ্যা বা সম্পত্তির বাজার দর, মার্কেট প্রাইস কত হতে পারে, বাদী এক বলছে বিবাদী আরেক বলছে, একটা দুই রকম তথ্য আসছে, তখন কমিশনকে পাঠিয়ে দিবে যে বাজার দর জেনে আসেন, একেবারে সরজমিনে গিয়ে মাঠে গিয়ে। ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ, অন্তর্বর্তীকালীন মুনাফা মানে মিন প্রফিট, এটা সম্পর্কে আমরা সংজ্ঞায় পড়েছি প্রথম দিকে। 23 সালে একটি দারুণ প্রশ্ন আসছিল এখান থেকে। বাৎসরিক প্রকৃত মুনাফা নির্ণয় ইত্যাদি করার উদ্দেশ্যে অনধিক 3 মাসের মধ্যে প্রতিবেদন পেশ। 9 ধারায় বলছে কি কি ক্ষেত্রে লোকাল ইনভেস্টিগেশনের জন্য কমিশন নিয়োগ করা যাবে এবং পাঠানো যাবে, এবং তার কাজটা করে কতদিনের মধ্যে তিনি প্রতিবেদন পেশ করবেন। 3 মাসের মধ্যে, সময়টা মনে রাখবেন, 3 মাস। 11, হিসাব পরীক্ষা বা সমন্বয়ের জন্য কমিশন। এটা তাহলে 3 নম্বর কমিশন। প্রথমে সাক্ষ্য দেখলাম, পরে লোকাল ইনভেস্টিগেশন, এবার 3 নম্বর হচ্ছে হিসাব নিকাশ করা কমিশন করবে। 13, সম্পত্তি, স্থাবর সম্পত্তির বাটোয়ারার জন্য কমিশন। এটা 4 নম্বর কমিশন। 4 প্রকারের কমিশন আমরা দেখছি। প্রাথমিক ডিগ্রি প্রদত্ত হলে 54 ধারা ব্যতীত, 54 ধারার মধ্যে এই বিষয়টা আছে। তাহলে আমরা 4 প্রকারের কমিশন দেখলাম কি: সাক্ষ্যের জন্য কমিশন, লোকাল ইনভেস্টিগেশনের জন্য কমিশন, হিসাব করার জন্য কমিশন, এবং সম্পত্তি বাটোয়ারা করার জন্য কমিশন। মানে পার্টিশন শুটের মামলায় ভাই বোনেরা কে কতটুকু পাচ্ছে সেগুলো ভাগ বাটোয়ারা করে দিতে, কে কোন জায়গায় নিবে, কে সামনে নিবে, কে পেছনে নিবে, এগুলো সেটেল করে দিতে সরজমিনে মাঠে গিয়ে কমিশনার, এবং সাথে অবশ্যই একজন কি থাকে, সরকারি সার্ভেয়ার থাকে, তাকে হেল্প করার জন্য, জমি মাপজোক করার জন্য। 4 প্রকারের কমিশন। এই কমিশন করতে গিয়ে একজন কমিশনার কি পদ্ধতি ফলো করবে সেটা 14তে বলা আছে, কমিশনারের কার্যপদ্ধতি। তিনি তদন্ত করবেন নির্দেশিত অনুপাতে সম্পত্তি ভাগ বন্টন, অবিভক্ত অংশের মূল্য বিনিময়, প্রতিবেদনে প্রণয়ন, অনুস্বাক্ষর। অনুস্বাক্ষর বলতে তিনি অ্যাটাচ করবেন, তিনি যা যা করবেন, তিনি প্রতিবেদন দেবেন এবং প্রতিবেদনে নিশ্চয়ই তার স্বাক্ষর থাকবে। তিনি এটিই তার প্রতিবেদন, সেটা প্রমাণের জন্য। কমিশনারগণ একমত না হলে, একাধিক যদি কমিশনার যায়, একটা কমিশনে একাধিক কমিশনার যদি যায়, একাধিক ব্যক্তি যায়, তাহলে 3 মাসের মধ্যে অনুস্বাক্ষর করে আদালতে প্রেরণ করতে হবে। তারা যদি একমত না হয়, একমত হোক আর না হোক, নিজ নিজ মতামতের ভিত্তিতে প্রতিবেদন কিন্তু অনুস্বাক্ষর করে আদালতে 3 মাসের মধ্যে সাবমিট করবে। আদালত তখন সেটা সিদ্ধান্ত নেবে কি করবে, নতুন কমিশন পাঠাবে না আলাদা আলাদা মতকে চিন্তা ভাবনায় নিয়ে আদালত নিজ প্রজ্ঞা থেকে একটা সিদ্ধান্ত দিবেন। আপত্তি কেউ যদি করে, তাহলে সেটা বিষয়ে শুনানি হবে। শুনানির পর এই কমিশনের প্রতিবেদনটা বহাল থাকতে পারে, পরিবর্তন হতে পারে বা রদ হতে পারে। দেখেন, এটা খুবই টেকনিক্যালি ছোট্টভাবে আমি এখানে উল্লেখ করেছি। এটা দ্বারা কি বোঝাচ্ছে, মনে করেন কমিশন যেটা প্রতিবেদন দিল, এই কমিশন প্রতিবেদন বাদী পক্ষ বা বিবাদী পক্ষ যদি আপত্তি করে যে এই কমিশন আমরা মানি না, তাহলে কমিশন মানি না যিনি বলছেন তাকে শুনানির সুযোগ দিতে হবে, কেন মানেন না সেটা ব্যাখ্যা করতে দিতে হবে। যদি তিনি ব্যাখ্যা করতে চান তাহলে তাকে শুনানি করতে হবে। তাহলে আপত্তি দিলেন, প্রথমে লিখিত আপত্তি দিতে হবে, মানে দরখাস্তের মাধ্যমে আপত্তি দিতে হবে, বাদী বা বিবাদী দিবেন যিনি কমিশন মানছেন না, যিনি সংক্ষুব্ধ। এবার তিনি শুনানি করলেন, সে দরখাস্তটা, পিটিশনটা হিয়ারিং হচ্ছে। হিয়ারিং করার পরে আদালত সিদ্ধান্ত নেবেন যে সেইটা বহাল রাখবেন না সেইটা পরিবর্তন করে কিছু কম বেশি করবেন,
না সেইটা পুরোটা কি করে দিবেন, রদ করে দিবেন? তার মানে এই যে প্রতিবেদনের ভবিষ্যৎ নির্ভর করছে কোনো ব্যক্তি মেনে নিচ্ছে কিনা, মানে মামলার পক্ষরা মেনে নিচ্ছে কিনা। মেনে না নিলে কিন্তু ওই প্রতিবেদনের মূল্যটা তখন কমে যাবে, শুনানির সুযোগ দিবে। বহাল থাকা মানে প্রতিবেদন যা আছে তাই থাকবে, আপত্তি দেওয়ার লাভ নাই। কারণ আপত্তির পক্ষে কোনো ভ্যালিড রিজন বা কোনো যুক্তি দেখাতে পারছে না আইনজীবী, তাহলে ওই আপত্তির কোনো ফল থাকবে না, মানে প্রতিবেদনই বহাল থাকবে। অথবা যুক্তি কিছুটা আছে, কিছুটা পরিবর্তন হলো। আপনাদের যেমন আবেদন করছেন, বা সরি, আন্দোলন করছেন লিখিত বাতিলের জন্য অনেকেই। তো এখানে যদি তাদের যে লিখিত মানে লিখিত পরীক্ষার বিষয়ে যে আপত্তি, সেটার জন্য তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তারা কথা বলবে। কথা বলার পর তারা যদি ভ্যালিড রিজন বা কনভিন্স করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, তাহলে বাতিল করতেও পারে, সেটা তাদের বিষয়। আর যদি বাতিল করতে না চায় লিখিত পরীক্ষা, তাহলে কিছুটা পরিবর্তন করতে পারে। কি পরিবর্তন করতে পারে? 5 নম্বর কমাই দিতে পারে আবেদন যারা যারা চাচ্ছে। অথবা কি করতে পারে, এই যে প্রশ্নর যে প্যাটার্ন, সেটা হয়তো বা কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে, বা অন্য কোনো প্রাসঙ্গিক পরিবর্তন আনতে পারে যেটা আন্দোলনকারীরা চাচ্ছেন। অথবা এই যে পরীক্ষাটা রদ করে দিতে পারেন। রদ করে দেওয়ার অর্থই কি? পরীক্ষা বাতিল হয়ে যাওয়া। তো যাই হোক, আমি প্রতিবেদনের সাথে লিখিত পরীক্ষার একটা জাস্ট কাল্পনিক তুলনা করলাম। এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, বা এটার পক্ষে আমি লিখিত পরীক্ষার পক্ষে বা বিপক্ষে কোনো আমার নিজস্ব মতামত দিচ্ছি, এটাও ভেবে নেওয়ার কিছু নাই। আচ্ছা, 15তে কি বলা হচ্ছে? কমিশনের খরচা আদালতে জমা। একটু আগে আমি বললাম যে কমিশন আবেদন করবে, তাকেই টাকাটা দিতে হবে, আদালতে টাকাটা জমা দিতে হবে। জমার বিপরীতে অবশ্যই একটা রসিদ পাবে। এই টাকাটা চালান আকারে না জমা দিলে হয়, এই টাকাটা সেরেস্তায় জমা দিলে সেরেস্তা এটা একটা রসিদ দিবে এই টাকা জমার বিপরীতে, এবং এই টাকাটা সেরেস্তাদারের কাছে জমা থাকবে। ওকে, সেরেস্তাদার টাকাটা জমা রাখলো। এখন যিনি কমিশনের দায়িত্ব পেলেন, ওই ব্যক্তি সাধারণত কমিশনের দায়িত্ব কি পান? যাদের আমিনশিপ করা আছে এই ধরনের অ্যাডভোকেটরাই পান। আবারও বলছি, আমিনশিপ একটা ডিপ্লোমার মতন ডিগ্রি, সরি, একটা ট্রেনিং, ডিপ্লোমার মতন। তো এই ট্রেনিং করলে একটা সার্টিফিকেট পাওয়া যায়, এবং এটা যার থাকে তিনি কিন্তু এই বাস্তবে কমিশন করার মতন কিন্তু ক্ষমতা থাকে তার, বিশেষ করে ওই বাটোয়ারা মামলার ক্ষেত্রে। আর অন্যান্য যারা আইনজীবী আছে, স্ব স্ব বিষয় এক্সপার্ট, তাদেরকে কমিশন নিয়োগ করা হয়। আইনজীবী কমিশনার হিসেবে বেশি যায়, আমি রাজশাহী কোর্টে সেটাই দেখেছি। এবং তার সহকার হিসাবে আরো ব্যক্তি থাকতে পারে, একাধিক আইনজীবী কমিশনার হিসেবে যেতে পারে। আচ্ছা, কমিশনাররা যাওয়ার জন্য তো আর বিনামূল্যে যাবে না, পারিশ্রমিক নেবেন। এই পারিশ্রমিকটা আদালতে জমা দিবে। যখন জমা দিচ্ছে, যিনি জমা দিচ্ছেন তিনি নিশ্চয় মক্কেল, যিনি মামলার পক্ষ, বাদী, তিনি জমা দিচ্ছেন তার আইনজীবীকে। তার আইনজীবী আবার এটা জমা দিচ্ছে, সেটার একটা রসিদ নিচ্ছে। এখন যাকে কমিশনার নিয়োগ করা হলো, তিনি কমিশনার নিয়োগের যে নিয়োগপত্র, সেটা যখন সেরেস্তায় জমা দিবে, তখন ওই টাকাটা জমা দিল, ওই টাকাটা তখন কমিশনারের হাতে চলে যাবে। তখন কমিশনার সেই টাকাটা ইন অ্যাডভান্স নিয়ে দিবেন, নিয়ে নেওয়ার পরে গিয়ে কমিশনে যাবেন। আগেই টাকা তুলে নেয় আমি দেখি অনেক সময়, আবার পরেও তোলা যায়, কোনো ব্যাপার না, কমিশনারের সেটা বিষয়। তারপরে কাজ শুরু করার পর 3 মাসের মধ্যে তাকে প্রতিবেদন দিতে হবে। যে পক্ষের অনুরোধে বা হিতার্থে, মানে যিনি অনুরোধ করছেন যে কমিশনার নিয়োগ করা হোক, কমিশন দেওয়া হোক, হিতার্থে মানে যার উপকারের জন্য কমিশন নিয়োগ করা হচ্ছে, সে পক্ষ টাকা জমা দিবে, মানে তাকে কমিশন ফি দিতে হবে এক কথায়। 16, কমিশনারের ক্ষমতা। কমিশনারের কার্যপদ্ধতি আমরা দেখলাম 14তে, ক্ষমতা আছে 16তে। এগুলো কিন্তু মিক্স, মানে ভুলে গেলে হবে না। যদি বলা হয় কোথায় আছে ক্ষমতা, বলতে হবে 16তে। কার্যপদ্ধতি কোথায় আছে? 14তে। সাক্ষ্য গ্রহণ করতে পারবেন, দলিল ও বস্তু তলব করতে পারবেন ও পরীক্ষা করতে পারবেন। কমিশনে গিয়ে বাদীকে বা বিবাদীকে বলতে পারে যে এই দলিলটা নিয়ে আসেন, আমি দেখব। আদালত থেকে আমি ফটোকপি পেয়েছি, কিন্তু বাস্তবে এটার সার্টিফাইড কপি বা মূল কপি আমাকে দেখান। বা কোনো বস্তু দেখতে চাইতে পারে, দেখে তিনি সেটাকে পর্যবেক্ষণ করবেন। জমি, কারো জমিতে, বাদী বা বিবাদীর বা বিরোধীয় জমিতে বা কারো গৃহে যুক্তিসঙ্গত সময়ে প্রবেশ করতে পারবেন। এখন যুক্তিসঙ্গত সময় বলতে, একজন কমিশনার কারো বাড়িতে তো রাত 1টা 2টা
তিনটায় প্রবেশ করতে পারে না, যেইভাবে একজন পুলিশ কোনো আসামি অ্যারেস্ট করতে প্রবেশ করে। তো কমিশনার বিনা নোটিশে কখনো যাবে না, বলেই যাবে যে আমি কবে যেতে পারি, এই ধরনের একটা বলে দেয়। বা যেই পক্ষের, মনে করেন বাদীর বাসায় যাবে, বাদী পক্ষের আইনজীবীকে বলে দিল যে আপনাদের বাদীর বাসায় আমি অমুক তারিখে বিকেলে বা সকালে যাব, ছুটির দিনে যাই, আর যদি কোর্ট চলাকালীন দিন যাই নিশ্চয়ই সন্ধ্যায় বা বিকেলে যাবেন। তো শুক্র শনি ছুটির দিনে বেশি যায় কমিশনাররা। তো বলে দেওয়া থাকে, বা ওখানে গিয়েও হয়তো বা অনুরোধ করে যে আমি এখন কমিশনের কাজটা করতে চাচ্ছি, আপনাদের পারমিশন আছে কিনা। তো যিনি কমিশনার নিয়োগ করেছেন তিনি তো চাইবেন দ্রুত শেষ হোক। তো তিনি অবশ্যই সহযোগিতা করেন। তো যুক্তিসঙ্গত সময় বলতে যেই সময় মানুষ বিশ্রাম নেয় সেই সময় বাদে, অথবা মনে করেন ঈদের দিন চলে গেল, বা কোনো হিন্দুর বাসায় পূজার দিন চলে গেল, তো পূজার দিন দুপুরবেলা যাওয়াটাও কিন্তু কমিশন না, মানুষ আনন্দ করবে, উদযাপন করবে, ওই সময় যাওয়া যাবে না। বা কোনো ব্যক্তির আত্মীয় মারা গেছে, বাসায় একটা সৎকারের কাজ চলছে, জানাজা কবর দেওয়া এইগুলোর কাজ চলছে, ওই সময় নিশ্চয় যাবে না। তার মানে যুক্তিসঙ্গত সময় বলতে এখানে কমন সেন্সটা ব্যবহার করতে হবে কমিশনারকে। 23, কমিশনার কর্তৃক ব্যয়কৃত সময় বাদ। একটা মামলা নিষ্পত্তি করার জন্য একটু আগে আমরা দেখলাম না, শুনানি হওয়ার থেকে 120 দিনের মধ্যে শেষ করতে হবে। তো এর মধ্যে যদি কমিশনার নিয়োগ করা হয়, তাহলে কমিশনার যে সময়টা নিবে এই সময়টা কিন্তু আবার মাইনাস হবে। কারণ কমিশনার যখন নিয়োগ করা আছে ওই সময় কিন্তু মামলায় কি হয়, কার্যক্রম স্থগিত হয়ে যায়। যতক্ষণ না কমিশনার তার প্রতিবেদন জমা দিচ্ছে আদালতে, ততক্ষণ কিন্তু আদালত তার অগ্রসর হতে পারে না। তখন স্টেপটা কি থাকে, কমিশন প্রতিবেদন প্রাপ্তি, কমিশন প্রতিবেদন প্রাপ্তির জন্য দিন থাকে। তো যতক্ষণ না কমিশন প্রতিবেদন প্রাপ্তি হচ্ছে, ততক্ষণ মামলার স্টেপ কমিশন প্রতিবেদন প্রাপ্তির জন্য চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। 3 মাসের মধ্যে কমিশনার অনেক সময় দেয় না, 1 বছরও লাগাই দেয়, 2 বছরও লাগাই দেয়, ওই 2 বছর মামলা কমিশন প্রতিবেদন প্রাপ্তির জন্যই চলতে থাকে। ক্রিমিনাল মামলায় যদি মামলাটা হয় সিআর মামলা, মনে করেন ওসি কে তদন্ত দিল, তখন তদন্ত প্রতিবেদন প্রাপ্তি এই বলে স্টেপ চলতে থাকে, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস। আবার যদি জিআর মামলা হয় তাহলে পিআর প্রাপ্তি, পিআর মানে পুলিশ প্রতিবেদন প্রাপ্তির জন্য বেশ কয়েকটা ডেট চলতে থাকে। তো এটাও এরকম। আদেশ 27, সরকার বা সরকারি কর্মচারী কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা। কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী বা সরাসরি সরকারের বিরুদ্ধেও কেউ যদি মামলা করতে চায়, অথবা সরকার বাদী হয়ে কারো বিরুদ্ধে যদি মামলা করতে চায়, এক কথায় সরকার বাদী অথবা সরকার বিবাদী হলে এখানে কি নিয়ম। 27-এ বলা হচ্ছে সরকার বা সরকার কর্তৃক মানে সরকার যখন বাদী, বা সরকারের বিরুদ্ধে মানে সরকার যখন বিবাদী মোকদ্দমা করা হবে, তখন নিযুক্ত ব্যক্তি কর্তৃক আর্জি বা জবাব স্বাক্ষরিত ও সত্যায়িত হয়। সাধারণত যিনি জেলা প্রশাসক তিনি কিন্তু সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন। যেমন আমার কাছে এই মুহূর্তে 2টা মামলা আছে, 2টা মামলাই আমি সরকারের বিরুদ্ধে মামলা করেছি। এখন সরকারের বিরুদ্ধে মামলা করলে লিখিত জবাব কে দিবে? লিখিত জবাবটা রেডি করবে হচ্ছে যিনি জিপি আছেন, অর্থাৎ গভর্নমেন্ট লিডার তিনি, এবং তিনি সাবমিট করবেন সরকারি অ্যাডভোকেট হিসাবে, সরকারি আইনজীবী হিসেবে। এখানে গভর্নমেন্ট লিডার বা জিপি বলা হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে পক্ষটাকে, অ্যাডভোকেট হিসেবে তিনি তো আছেন কিন্তু পক্ষকে, যেমন বাস্তবে যদি কোনো পক্ষ হয় রহিম, করিম, কোনো ব্যক্তির নাম আছে আসে, কিন্তু সরকারের পক্ষে কে সংশ্লিষ্ট, মানে কার বিরুদ্ধে মামলা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে, মানে মামলার ন্যাচারের উপরে ভিত্তি করে সরকারের পক্ষে কি হবে। মনে করেন রেলওয়ের বিষয়ে কোনো যদি মামলা হয় তাহলে রেলওয়ে জেনারেল হবে সরকারের পক্ষে, তিনি আর্জির স্বাক্ষর করবেন বা লিখিত জবাব স্বাক্ষর করবেন। যদি কোনো প্রপার্টি রিলেটেড মামলা হয় তাহলে জেলা প্রশাসক ডিসি হবেন হচ্ছে পক্ষ সরকারের পক্ষে। যেমন আমি যে মামলা 2টা করেছি সেটা প্রপার্টি রিলেটেড মামলা, অর্থাৎ স্থাবর সম্পত্তি রিলেটেড মামলা। তো এই মামলায় আমি সত্য ঘোষণা মামলা করেছি একটা, এবং দখল উদ্ধারের মামলা করেছি। তো এই মামলায় কিন্তু সরকারের পক্ষে জবাব দিয়েছে এবং সেটাতে স্বাক্ষর করেছেন জেলা প্রশাসক বা ডিসি নিজেই।
তো এখানে সরকার বলতে প্রধানমন্ত্রী এসে কিন্তু করবেন না, প্রধানমন্ত্রীর পক্ষে তার যে ব্যক্তি আছে তারাই করবে। এখন তো আর দেশে প্রধানমন্ত্রী নাই এই মুহূর্তে, হচ্ছেন প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পক্ষে কাজ করছেন তিনি, প্রধানমন্ত্রীর অন বিহাফ। যখন আবার নির্বাচিত সরকার আসবে তখন আমরা আবার প্রধানমন্ত্রী দেখতে পাবো। আদেশ 32, নাবালক উন্মাদ কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা, মানে নাবালক বা উন্মাদ কোনো মামলার যখন পক্ষ হবে, বাদী হিসাবে হোক বা বিবাদী হিসাবে হোক, কর্তৃক বলতে পক্ষে অর্থাৎ তিনি বাদী হচ্ছেন, বিরুদ্ধে বলতে তার বিরুদ্ধে মামলা, তার মানে তিনি বিবাদী হচ্ছেন। একজন নাবালক বা উন্মাদ ব্যক্তি, আমরা জানি তামাদি আইনে তার ছাড় আছে 6 ধারায়, নাবালক এবং উন্মাদ। এখানে উন্মাদদের মধ্যে জড়বুদ্ধটাও চলে আসছে মনে করেন। নাবালক উন্মাদ জড়বুদ্ধ এরকম ব্যক্তি যদি মামলা করতে চায় বা তার বিরুদ্ধে মামলা করা হয়, তাহলে কোনো নিয়ম আছে কিনা? এক, নেক্সট ফ্রেন্ড বা আসন্ন বন্ধু কর্তৃক নাবালকের মোকদ্দমা দায়ের করা যাবে। একজন একজন নাবালক যদি মনে করে আমি তামাদি আইনের সুযোগ নিব, আমি সাবালকত্ব অর্জন করার পরে মামলা করব, তাহলে সে সেটা করতে পারবে। অথবা তার পক্ষে যদি নেক্সট ফ্রেন্ড কেউ থাকে, আসন্ন বন্ধু কেউ যদি থাকে, তাহলে মামলা করা যাবে। আসন্ন বন্ধু ব্যতীত মোকদ্দমা দায়ের হলে নথি হতে আর্জি অপসারণ, অর্থাৎ এই মামলা গ্রহণ করা হবে না, আর্জি অপসারণ করা হবে, এই মামলা চলবে না। মানে যে কোনো একজন ব্যক্তি এসে নাবালকের পক্ষে মামলা করতে পারে না, আসন্ন বন্ধু আগে তাকে নিযুক্ত হতে হবে তারপরে। চারে বলা হচ্ছে কে আসন্ন বন্ধু, আসন্ন বন্ধুটা আসলে কে, কে হতে পারেন? বা অভিভাবক নিযুক্ত হতে পারে। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সাবালক যিনি ব্যক্তি তিনি কিন্তু কোনো নাবালক বা উন্মাদের পক্ষে আসন্ন বন্ধু বা নেক্সট ফ্রেন্ড হিসাবে নিযুক্ত হতে পারেন। নেক্সট ফ্রেন্ড ইংরেজি কথা, এর বাংলায় হচ্ছে আসন্ন বন্ধু। 10, আসন্ন বন্ধু অপসারণ। একটা মামলা নাবালক বা উন্মাদের পক্ষে একজন আসন্ন বন্ধু, একজন ব্যক্তি মামলা পরিচালনা করছিলেন 3-4 বছর, মামলা পরিচালনা করার পরে ওই যে প্রকৃত যে বাদী যার পক্ষে মামলাটা করা হয়েছে, সে যদি সাবালক হয়ে যায় বা উন্মাদ থেকে সুস্থ হয়ে যায়, সে নিজের মামলা এবার নিজে কি করতে পারবে, পরিচালনা করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আসন্ন বন্ধু অপসারণ হবে ইত্যাদিতে কার্যক্রম স্থগিত, অবসর বা মৃত্যুতে। এখানে আসন্ন বন্ধু অপসারণ কখন হবে সেটা বলা হচ্ছে যে কার্যক্রম যদি স্থগিত হয়, মানে মামলাটা চলবে না, স্থগিত করা হলো, বা আসন্ন বন্ধু নিজ থেকে অবসর নিতে চাচ্ছে, অথবা তাকে অবসর দেওয়া হচ্ছে আদালতের পক্ষ থেকে, বা আসন্ন বন্ধু সাবালক হয়ে তাকে অবসরে দিচ্ছে, অথবা আসন্ন বন্ধু যদি মারা যায় সেই ক্ষেত্রে তিনি অপসারণ হয়েছে বলে কাগজে কলমে ধরে নিতে হবে। 12, নাবালক বাদী বা আবেদনকারী সাবালক হলে সেক্ষেত্রে পদ্ধতিটা কি হবে? নিজ নামে অগ্রসর হবেন। একটু আগে আমি 10-এর ক্ষেত্রেও কিন্তু এটা বলে দিয়েছি অলরেডি, যে তিনি আসন্ন বন্ধুকে অপসারণ করে দিবেন বা অবসরে পাঠিয়ে দিবেন এবং নিজেই পরিচালনা করবেন। শিরোনাম ত্রুটি মুক্তকরণ। শিরোনাম ত্রুটি মুক্তকরণ বলতে মামলার তো একটা শিরোনাম থাকবে, শিরোনামে কি লেখা থাকবে? যে ওই যে বাদীর কলামে যে শিরোনাম থাকবে, প্রথমে আদালতের নাম, তারপর মোকদ্দমা নাম্বার এবং প্রকৃতি, তারপরে মামলার যে কি মামলা সেটা, এবং এই সেই শিরোনামের সাথে যুক্ত হতে পারে যে এইটি নাবালকের পক্ষে একটা মোকদ্দমা এবং নাবালক অমুকের পক্ষে অমুক ব্যক্তি এই মামলায় কি করছেন, পরিচালনা করছেন। এই যে কথাটুকু আছে নাবালকের পক্ষে মোকদ্দমা, অন বিহাফ অফ মাইনর অর ইনস্যান, তো এই অংশটুকু তখন কি করতে হবে? কর্তন করতে হবে, সংশোধন করে এটা বাদ দিয়ে এই যে সাবালক যে নামটা ছিল মিস্টার অমুক, এই নামটা সরাসরি ঢুকে যাবে। 15, আচ্ছা মিস্টার অমুক, একটা কমন কমন সেন্স বা ইংলিশ গ্রামারের একটা প্রশ্ন করি, কেউ পারেন কিনা দেখেন। আচ্ছা, যে সাবালক ব্যক্তি তাকে মিস্টার বলা হয়, মেল, সাবালক মেল অ্যাডাল্ট পার্সনকে মিস্টার বলা হয়, মেল অ্যাডাল্ট পার্সনকে মিস্টার বলা হয়। এখন মিস্টারের সাথে আরো কিছু বিষয় আছে। এখন কোন নাবালক পার্সনকে তার নামের আগে কি মিস্টার বলা যাবে? কেউ জানেন কিনা? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আচ্ছা, শিবলি ভাই।
নাবালকের নামের আগে তো মাস্টার শব্দ ইউজ হয় আমরা জানি। হ্যাঁ, এটাই আমি জানতে চাচ্ছিলাম, নাবালকের নামের আগে মাস্টার ব্যবহার করা হবে। এখন যদি আমি নাবালককে মিস্টার বলে অ্যাড্রেস করি সেটা ভুল হবে। নাবালকের নামের আগে মাস্টার বলতে হবে, যে মাস্টারের বাংলা কিন্তু শিক্ষক। কিন্তু প্রতিটা শিশুর বা নাবালকের নামের আগে মাস্টার শব্দটা ব্যবহার করতে হয়, এটা ইংলিশের নিয়ম। এই ব্যবহারটা আমরা খুব কম দেখেছি বা কম হয় বলে হয়তো বা অনেকের না জানাও থাকতে পারে। আর এই যে প্রচলিত আমরা দেখি যে বিভিন্ন দোকানপাটের নামের আগে কি থাকে, মেসার্স। তো মেসার্স কিন্তু মিস্টারের প্লুরাল ফর্ম। তো যদি একটা ব্যক্তি মালিক হয় সেক্ষেত্রে কিন্তু মেসার্স ব্যবহার করে অনেকেই। তো মেসার্স রহিম এন্টারপ্রাইজ, এই নামটা অবশ্যই ভুল হবে। যদি হয় মেসার্স রহিম অ্যান্ড ব্রাদার্স, মেসার্স রহিম অ্যান্ড সানস, তাহলে কিন্তু এটা ওকে আছে। আবার মেসার্স এর পরে যদি আপনি এমন একটা নাম দিলেন যেটা কোনো মানুষের নাম না, তাহলে কিন্তু এই মেসার্স শব্দটার ব্যবহার ভুল হবে। তাহলে মেসার্স এর পরে অবশ্যই একাধিক মেল পার্সনের নাম থাকতে হবে, তাহলে সেটা সঠিক হবে। আর নারীদের ক্ষেত্রে মিস আছে, মিসেস আছে, MI এস এম এস আছে, আবার MRS আছে। তাহলে এখানে সাবালিকা আছে, মানে নাবালিকা আছে, আবার নাবালিকা হলে ওই মিস্টার দিয়ে চলবে না কিন্তু। আবার মিস আছে, আবার এখানে বিবাহিত অবিবাহিতর এখানে কি আছে, পার্থক্য আছে। তো এগুলো আমি একবার আমার গ্রামে আমার একটা অর্গানাইজেশন ছিল, কুইজ প্রতিযোগিতা করেছিলাম, দেখি যে অনেকেই ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু এই বিষয়গুলো বোঝে না। তাই একটু চলে আসলো বলে বললাম। আপনাদের অনেকের জানা থাকতে পারে, আবার দু একজনের যদি জানা না থাকে তার উপকার হলো। 15, মানসিক ভারসাম্যহীন মানে উন্মাদ ব্যক্তিদের ক্ষেত্রে বিধির প্রয়োগ। অত্র আদেশের 1 থেকে 14 বিধি যতদূর সম্ভব প্রযোজ্য হবে। তার মানে নাবালকের ক্ষেত্রে যে নিয়ম, সাবালকের ক্ষেত্রে একই নিয়ম, যতদূর সম্ভব ওইটাই প্রয়োগ করার চেষ্টা করতে হবে। ওই যে এর আগে আমরা দেখেছিলাম যে প্রয়োজনীয় পরিবর্তন করে নিয়ে, সেটাই। আদেশ 33, নিঃস্ব ব্যক্তি বা পাউপার্স কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা, মানে বাদীও হতে পারে, বিবাদীও হতে পারে। এক, নিঃস্ব হিসেবে মোকদ্দমা রুজু করা যাবে। নিঃস্ব বলতে নির্ধারিত ফি প্রদানে অসমর্থবান ব্যক্তিকে বোঝাবে, যে টাকা দিতে পারবেন অ্যাকচুয়ালি। পরিধেয় বস্ত্র ও মোকদ্দমার বিষয়বস্তু ব্যতীত। আচ্ছা, আশা করি সবকিছু ঠিক আছে। আমরা পড়ছিলাম আদেশ 33, নিঃস্ব ব্যক্তি যদি মামলা করে বা তার বিরুদ্ধে মামলা করা হয় তাহলে বিধিটা কি। তাহলে প্রথমেই নিঃস্ব ব্যক্তি কে সেটা জেনে নেওয়া যাক। তো নিঃস্ব ব্যক্তির সংজ্ঞা হচ্ছে এমন ব্যক্তি যিনি মামলার ফি প্রদানে অসমর্থ বা ফি প্রদান করার মতন তার আর্থিক সক্ষমতা নাই, এক কথায়। এবং এই আর্থিক সক্ষমতা নির্ধারণের জন্য 3টি বিষয় আমাদের মনোযোগ দিতে হবে। এক হচ্ছে তার পরিধেয় বস্ত্র, মানে তিনি যে পোশাক আশাক ব্যবহার করেন দৈনন্দিন জীবনে, তার যে পোশাক লাগবে সেই পোশাক তাকে রাখতে দিতে হবে, এক। দুই হচ্ছে মোকদ্দমার বিষয়বস্তু, অর্থাৎ যেই প্রপার্টি নিয়ে মামলাটা চলছে সেটা স্থাবর বা অস্থাবর হোক, ওই প্রপার্টিটা। এবং এছাড়া তার কাছে ক্যাশ টাকা 5,000 টাকা বা এই 5,000 টাকার মূল্যের অন্য কোনো প্রপার্টি থাকতে হবে। এর বাইরে তার যদি কিছু না থাকে, মানে 5,000 টাকা বা 5,000 টাকার মূল্যের অন্য কোনো প্রপার্টি, এবং যে বিষয়ে মামলা চলছে সেই বিষয়টা, এবং তার পোশাক ছাড়া তার যদি আর কোনো কিছু না থাকে, তাহলে তাকে নিঃস্ব বলা হবে। নিঃস্ব বলতে একেবারে তার কিছুই নাই এরকম কিন্তু না, যে কিছু আছে সেও কিন্তু নিঃস্ব। এই 3টা পয়েন্টের উপর ভিত্তি করে নিঃস্ব নির্ধারণ হবে। এখান থেকে MCQ প্রশ্ন আসে। 5, আবেদনপত্র অগ্রাহ্য বা মঞ্জুর। এ দেখেন, প্রথমে 1 নম্বরে বলেছিলাম যে নিঃস্ব হিসাবে মোকদ্দমা রুজু করা যাবে। এখন নিঃস্ব হিসাবে কেউ যদি মোকদ্দমা রুজু করতে চায় তাহলে তাকে নিঃস্ব হিসাবে তাকে ট্রিট করার জন্য, যে আমি নিঃস্ব, এখন আমি মামলা করতে চাচ্ছি, তো যে কোনো ব্যক্তি তো নিঃস্ব হিসেবে মামলা করতে পারে না। তো নিজেকে আগে নিঃস্ব হিসাবে, আমি নিঃস্ব, নিঃস্ব হিসেবে মামলা দায়ের করতে চাচ্ছি, এই মর্মে একটা আগে দরখাস্ত দিতে হবে, অনুমতির দরখাস্ত। অনেকটা লিভ টু অ্যাপিল করার আগেই আপিল করব এই মর্মে দরখাস্ত করতে হয় অনুমতি প্রার্থনা করে। তেমনি
নিঃস্ব হিসাবে কোনো মামলা দায়ের করার আগে তিনি যে নিঃস্ব সেটা ঘোষণার জন্য আগে একটা কি করতে হয়, অনুমতি প্রার্থনা করতে হয়। তো সেই প্রার্থনা যদি অগ্রাহ্য করা হয়, অগ্রাহ্য বলতে নামঞ্জুর বা রিজেক্ট করা হয়, তাহলে 2 মাসের মধ্যে প্রতারণামূলকভাবে সম্পত্তি হস্তান্তর বা নিঃস্ব শাস্তি। আচ্ছা, কখন একজন ব্যক্তি নিঃস্ব হিসেবে মামলা ফাইলিং করতে চাইলেও বা আবেদন করলেও তা মঞ্জুর করা হবে না? সেটা বলা হচ্ছে, সে নিঃস্ব সাজার জন্য যদি প্ল্যান করে তার প্রপার্টি যদি 2 মাসের মধ্যে, মানে মামলা ফাইলিং এখন করতে চাচ্ছে, এর বিগত 2 মাসের মধ্যে সে প্রতারণামূলক ভাবে তার অন্যান্য প্রপার্টি সে সরিয়ে ফেলছে কিনা, হস্তান্তর করছে কিনা। হস্তান্তর করলে তার 5,000 টাকা মূল্যের প্রপার্টি এবং যে সম্পত্তি নিয়ে মামলা করবে সেটা এবং পরিধেয় বস্ত্র সহ আর কিছু না, সবগুলো সে কি করে দিচ্ছে, হস্তান্তর করে দিচ্ছে। হয়তোবা তার আত্মীয়র নামে বা তার পরিবারের কারো নামে সেটা লিখে দিচ্ছে, মানে দান করে দিচ্ছে বা আহ, বিক্রয় করে দিচ্ছে বা অন্য কোনো ভাবে হস্তান্তর করছে। তো এটা করলে সেটা মনে করা হবে যে সে প্রতারণামূলক ভাবে করছে এবং সে নিঃস্ব নয়। কারণ 2 মাস আগে যে সম্পত্তি প্রপার্টি হস্তান্তর করেছে, নিশ্চয়ই সেটা বিক্রয় করলে তার কাছে ক্যাশ টাকা আছে যেটা সে হাইড করছে, তাকে করতে দেওয়া হবে না। কারণ এটা হচ্ছে মামলার ফি দিবে না, তাই কই দিবে না, অন্যান্য ফি দিবে না, এটা দেওয়া থেকে এড়ানোর জন্য এটা করার চেষ্টা করছে। এটা বলা হলো 5। কখন কোন হিসাবে মামলা করা প্রার্থনা রিজেক্ট করা হবে, সেটার উত্তর আমরা পাচ্ছি 5-এ। 9, নিঃস্ব মুক্তি বা সচ্ছল হওয়া। একজন ব্যক্তি নিঃস্ব হিসাবে মামলা দায়ের করেছে, হ্যাঁ সে নিঃস্ব, প্রকৃতপক্ষে নিঃস্ব, তাই মামলা নেওয়া হয়েছে। এখন সে নিঃস্ব আর নাই, কোনো দিক থেকে তার প্রপার্টি হয়েছে, এখন তিনি এখন কি সচ্ছল, আর দেওয়ালে আনাই। সেক্ষেত্রে কি হবে? 7 দিনের মধ্যে লিখিত বা স্পষ্ট নোটিশ দিয়ে তিনি আদালতে সচ্ছল হওয়ার সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে আদালতে একটা নোটিশ দিবেন, একটা লিখিত কাগজ পেশ করবেন যে আমি এখন সচ্ছল এবং আমি আর নিঃস্ব হিসাবে মামলাটা পরিচালনা করতে চাই না, আমি নিজের ফি দিতে সমর্থ, তবে আমি ফি দিতে পারবো। এই বলে তিনি একটা দরখাস্ত দিয়ে তার যে নিঃস্বতা দূর হয়েছে সেটা তিনি করবেন আদালতকে। আজকের আলোচনার সর্বশেষ আদেশ 35 একটা বিধি আছে, স্বার্থবিহীন ব্যবহার বা ইন্টারপ্লিডার। ইন্টারপ্লিডার সুট সম্পর্কে কত আদেশে বলা আছে? আদেশ 35-এ বলা আছে এতটুকু প্রশ্ন মানে আসে। ইন্টারপ্লিডার শুট এর একটা বিধি আমরা পড়ব। বিধি 1, স্বার্থবিহীন ব্যবহার বা ইন্টারপ্রিট। মোকদ্দমার আর্জি, মোকদ্দমার আর্জিতে দায় সমূহের বা ব্যয় ব্যতীত অন্য কোনো স্বার্থ দাবি করে না। এটাই হচ্ছে ইন্টারপ্রিটার শুট, এই সংক্ষিপ্ত ভাবে মনে রাখতে হবে। তবে এটা অনেকটা কি হিসাবে আসে, কত অর্ডারে আছে, অর্ডার 35 মনে রাখবেন, রোমান সংখ্যাটা মনে রাখতে হবে অর্ডার 35-এ। তাহলে অর্ডার 35 রোমান সংখ্যায় লিখতে হলে 3টা এক্স লাগবে, একটা ভি লাগবে। 3টা এক্স একটা ভি, এটা হচ্ছে ইন্টারপ্রিটার মামলা করা কত আদেশে আছে এটা। এই এইভাবে প্রশ্নটা আসে। তো যেহেতু কেউ প্রশ্ন করছেন না, সবার সুস্বাস্থ্য এবং নিরাপত্তা কামনা করে ক্লাসটি শেষ করছি।